আসসালামু আলাইকুম। জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির পক্ষ থেকে সবাইকে শুভ বিকেল। আজকে জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির পক্ষ থেকে একটি বিশেষ সেশনের আয়োজন করা হয়েছে। আজকের সেশনের বিষয় হচ্ছে দ্য স্কিন স্পেকট্রাম ডায়াগনোসিস টু ম্যানেজমেন্ট, অর্থাৎ ত্বকের বিভিন্ন রোগ নির্ণয় এবং চিকিৎসা নিয়ে আলোচনা। আজকের এই সেশনের হোস্ট হিসেবে রয়েছি আমি, নাফিসা আঞ্জুম ইভা, কুষ্টিয়া মেডিকেল কলেজের 2024-25 সেশনের একজন শিক্ষার্থী। আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন সম্মানিত ডাক্তার মিজু আহমেদ স্যার, কনসালটেন্ট স্কিন অ্যান্ড ভেনেরিয়াল ডিজিজ। তিনি এখন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড মিডফোর্ড হসপিটালে কর্মরত আছেন। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। ত্বক হচ্ছে খুবই সেনসিটিভ একটা বিষয়। এখন আমরা আমরা খুবই সেনসিটিভ এই বিষয়টা নিয়ে। আর ত্বকের সমস্যায় ভোগে না এরকম খুব কম জনই আছে। তো এত ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাকে পেয়েছি বলে আমরা খুবই গর্বিত। স্যার, আপনাকে আমি অনুরোধ করছি সেশনটি শুরু করার জন্য। ধন্যবাদ আপনাকে এবং সবাইকে সালাম, আসসালামু আলাইকুম, যারা আমাকে শুনতে পাচ্ছেন। এবং শুভ দুপুর পার হয়ে গেছে, শুভ বিকেল। তো আশা করছি সবাই ভালো আছেন। আমরা আজকে স্কিন, অর্থাৎ আমাদের সবচেয়ে বড় অর্গান আমরা বলে থাকি এবং ইম্পর্টেন্ট একটা অর্গান। এটার উপরে অনেক কিছু নির্ভর করে, মানুষের সুস্থতা, মানুষের সামগ্রিক পারফরমেন্স আর অনেক কিছু। তো এই জন্য আমাদের স্কিন অর্থাৎ ত্বকটা সুস্থ থাকা খুবই জরুরি। তো আমরা স্কিন ডিজিজ সম্পর্কে জানি যে অনেকগুলো স্কিন ডিজিজ আমাদের আছে, দীর্ঘদিন ধরে আছে। আবার এর মধ্যে কিছু নতুন স্কিন ডিজিজ হচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে পুরাতন স্কিন ডিজিজ গুলো নতুন প্যাটার্ন, নতুন প্রেজেন্টেশন নিয়ে আমাদের সামনে আসতেছে। তো এইসব বিষয়ে কথা বলার জন্যই আমি আপনাদের সঙ্গে আছি। আশা করছি আমি আপনাদের হেল্প করতে পারবো। আমার পরিচয় অলরেডি আপনারা জেনে ফেলেছেন। আমরা এখন চলে যাচ্ছি আমাদের বিষয়ে। আচ্ছা, আমরা আমাদের যে ক্ষুদ্র প্রয়াস আপনাদের সঙ্গে, এটার উদ্দেশ্য হচ্ছে আমরা আসলে চিকিৎসা সবাই কম বেশি জানি যে টিনিয়া হলে অ্যান্টিফাঙ্গাল দিতে হয়, স্ক্যাবিস হলে পারমেথ্রিন দিতে হয়, কিন্তু ডায়াগনোসিস করা কঠিন, চিকিৎসা দেওয়া সহজ। ডায়াগনোসিস করা অনেকটাই কঠিন। আর যেহেতু রোগের প্যাটার্ন, প্রেজেন্টেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জন্য ইদানিং ডায়াগনোসিস করা আরো বেশি কঠিন হয়ে গেছে। তো আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন ডিজিজটা ডায়াগনোসিস করতে পারি। এটা খুবই জরুরি, কারণ যদি আমি ডায়াগনোসিসে ভুল করি তাহলে পরবর্তী সবকিছুই ভুল হয়ে যাবে, রোগের চেহারা চেঞ্জ হয়ে যাবে, এটা বেড়ে যেতে পারে, আরো খারাপ হয়ে যেতে পারে, অন্য ডিজিজে কনভার্ট হতে পারে। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে আমরা চাই যে স্পেশালিস্ট যারা, তাদের কাছে তো সবাই যেতে পারে না, কিন্তু স্কিন ডিজিজ তো আমাদের ঘরে ঘরে, প্রতিটি পরিবারে, সব জায়গায়। তো আপনারা যারা আছেন দেশের বিভিন্ন জায়গায়, সাধারণ মানুষের সঙ্গে মিশে আছেন, যাদের চিকিৎসা দিচ্ছেন, আপনারা জন্য একটা প্রাইমারি, অ্যাপ্রোপ্রিয়েট এবং ইফেক্টিভ ম্যানেজমেন্ট দিতে পারে। এছাড়া আমাদের চর্মরোগের বেশিরভাগ রোগীরা প্রতারিত হচ্ছেন। তারা যেখানে যাওয়ার কথা না, যেমন কোয়াকের কাছে যাচ্ছে, হোমিওপ্যাথির কাছে যাচ্ছে, গিয়ে সেখানে ভুল চিকিৎসার শিকার হচ্ছে। তো আমরা চাই আমাদের রোগীগুলো এই ম্যাল ট্রিটমেন্ট থেকে সরে আসুক, তারা আপনাদের মাধ্যমে একটা সঠিক চিকিৎসা পায়। এরপরে আসলে সব চিকিৎসা তো সবাই দিতে পারবে না, এটাই স্বাভাবিক। তো আপনারা যেন রেফারেবল কেসগুলো আইডেন্টিফাই করতে পারেন যে কোনটা আমার সীমানার সাধ্যের বাইরে, সেটাকে যেন অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় রেফার করতে পারেন।
আর যেগুলো চিকিৎসা যোগ্য আপনাদের হাতে আছে, আপনাদের নাগালে আছে, চিকিৎসা করতে পারেন। এবং সর্বশেষ যে উদ্দেশ্য সেটা হলো আমরা যারা স্কিন স্পেশালিস্ট না, তাদের দ্বারা আমাদের ভুলে বা যে মানে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুলে যেন আমার রোগীর ক্ষতি হয়ে না যায়। যদি আমার চিকিৎসায় ভুল হয়ে যায়, যে আপনি মনে করলেন যে এটা টিনিয়া কিন্তু ছিল একজিমা, তো আপনি একজিমা পেশেন্টকে যদি টিনিয়ার চিকিৎসা দিয়ে দেন তাহলে এটা পেশেন্টের জন্য ক্ষতিকর, রোগের জন্য ক্ষতিকর, রোগটার চেহারা চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমরা চাই যে আপনাদের দ্বারা একটু রোগীদের উপকার হোক। আচ্ছা, তো আমরা আমাদের স্কিন ডিজিজ তো আসলে অনেক, সংখ্যায় প্রায় 4 থেকে 5 হাজার। তো সবগুলো ইম্পর্টেন্ট না, আবার কমনও না। কমন কিছু স্কিন ডিজিজ নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো সাধারণ মানুষদের মাঝে কমন, আমাদের জন্য চিকিৎসা দেওয়া সহজ, চেনা সহজ। আর অনেকগুলো স্কিন ডিজিজ আমরা পড়াতে পারবো না, সুযোগ নাই, সময়ের স্বল্পতার কারণে বলেন, অনেক কারণে। তো আমরা এখন দুটা স্কিন ডিজিজ নিয়ে আলোচনা করব, যেটা খুবই কমন, খুবই কমন, আপনারা সবাই জানেন। কিন্তু এই দুইটা ডিজিজ নিয়ে আমরা এখন চ্যালেঞ্জের মধ্যে আছি। এই জন্য আমরা এটাকে হেডলাইন দিয়েছি যে নিউ চ্যালেঞ্জ ইন ডার্মাটোলজি। সেই দুইটা ডিজিজের একটি হচ্ছে স্ক্যাবিস। খুবই খুবই কমন একটা ডিজিজ, আপনারা সবাই চিনেন, জানেন, কিন্তু এই ডিজিজটা চিকিৎসা দেওয়া আমাদের জন্য এখন, চিকিৎসা দিয়ে রোগীকে পুরোপুরি সুস্থ করে রাখা কঠিন হয়ে গেছে আমাদের জন্য। আচ্ছা, প্রথমে আমরা একটু স্ক্যাবিস থেকে ঘুরে আসি। এগুলো সবই আপনারা জানেন, যেটা একটা প্যারাসাইটিক ডিজিজ, সার্কোপটিস স্ক্যাবি হোমিনিস দিয়ে হয়। এখানে যে লিশন গুলো হয় সেগুলো প্রথমে প্যাপিউল থাকে, সেই প্যাপিউল গুলোকে ইচিং ইচিং থাকে খুব বেশি, স্ক্র্যাচ মার্ক হয় ইচিং এর কারণে, এবং ওই স্ক্র্যাচ মার্ক থেকে ইনফেক্টেড হয়ে যেতে পারে, তখন পাস্টিউল, নোডিউল, এক্সিমাটাইজেশন, ভেসিকুলেশন হয়ে থাকে। তাহলে এখানে আমরা লিশন পাবো প্যাপিউল, মানে আমরা যদি স্ক্যাবিস ডায়াগনোসিস করতে যাই লিশন দেখে ডায়াগনোসিস করতে হবে। তো প্যাপিউল পাবো, পাস্টিউল পেতে পারি, এক্সিমাটাইজেশন পেতে পারি, নোডিউল পেতে পারি, অনেক সময় ভেসিকল পেতে পারি, রিয়ারলি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সিভিয়ার ইচিং থাকে এবং এটা রাতে বেশি হয়। তৃতীয় পয়েন্ট হচ্ছে এটা সাধারণত তার অন্যান্য ফ্যামিলি মেম্বার, রিলেটিভস বা আশেপাশে যারা থাকে তাদের মাধ্যমে হয়ে থাকে, এবং তাদের ভিতরে খুঁজলে পাওয়া যাবে, অর্থাৎ ফ্যামিলি পজিটিভ পাওয়া যাবে। আর চতুর্থ বিষয় যেটা, সেটা হচ্ছে লোকেশন। স্ক্যাবিসের লোকেশন আমরা জানি, লোকেশনকে আমরা বলে থাকি যে সার্কেল অফ হেব্রা। সার্কেল অফ হেব্রা বলতে বোঝায় যে একটা নির্দিষ্ট এরিয়া, যেমন প্রথমে আমরা খুঁজবো ফিঙ্গার ওয়েবস, হাতের আঙ্গুলের ফাঁকে আছে কিনা, ওয়েব স্পেসে। দ্বিতীয় হচ্ছে ফ্লেক্সর রিস্ট, তৃতীয় হচ্ছে ফ্লেক্সর এলবো, এরপরে অ্যাক্সিলা, আম্বেলিকাস, সরি নিপল, এরপরে আম্বেলিকাস, এরপরে জেনিটালিয়া। তো এইগুলো হচ্ছে স্ক্যাবিসের কমন জায়গা। এর মধ্যে সবগুলো যদি খোঁজা সম্ভব নাও হয়, অন্তত পক্ষে 3টা পয়েন্ট আমরা দেখব। একটা হচ্ছে ফিঙ্গার ওয়েব স্পেস, দ্বিতীয় হচ্ছে আম্বেলিকাস, তৃতীয় হচ্ছে জেনিটালিয়া। এই 3টে জায়গায় অবশ্যই থাকবে। এরপরে আমরা কয়েকটা ছবি দেখে আসি। এখানে দেখেন ফিঙ্গার ওয়েব স্পেসে কিছু প্যাপিউলস দেখা যাচ্ছে, কিছু এক্সকোরিয়েশন আছে, স্ক্র্যাচ মার্ক আছে, এখানে কিছু পাস্টিউল আছে, এখানে জেনিটালিয়াতে প্যাপিউল আছে। আচ্ছা, আমরা যেগুলো বলতেছিলাম সেগুলো এখানে আবার দেওয়া আছে। তবে সাধারণত অ্যাডাল্টদের ক্ষেত্রে নেক এর অ্যাবোভে থাকে না, ফেস, স্কাল এগুলোতে থাকে না। অনেক সময় এটা জেনারেলাইজড হয়ে গেলে হোল বডি হয়ে যেতে পারে, কিন্তু সাধারণত ফেসে এবং স্ক্যাল্পে থাকে না। তবে বাচ্চাদের ক্ষেত্রে এবং যাদের বয়স অনেক বেশি, এক্সট্রিম অফ এজ, তাদের ক্ষেত্রে অনেক সময় ফেস এবং স্ক্যাল্প ইনভলভ করতে পারে।
আচ্ছা, এখন এটা কাদের বেশি হয়? এখন আসলে আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি যে এটা সব বয়সে এবং সব কি বলবো ফ্যামিলিতেই হচ্ছে। এখানে পোর হাইজিন বিষয়টা এমন না, যারা ভালো হাইজিন মেনটেন করে বা যারা পোর পিপল এরকম না, যারা রিচ পিপল তাদের মধ্যেও হচ্ছে। অর্থাৎ এখন সব শ্রেণী পেশার মানুষদের মধ্যেই এটা হচ্ছে। তবে এখন পর্যন্ত মাদ্রাসাগুলোতে এটার মানে আঁতুড়ঘর বলা যায়, ওখানে সবচেয়ে বেশি থাকে। মানে বেশিরভাগ মাদ্রাসাতেই এটা অনেক মানে মহামারী আকারে আছে, সেখান থেকে ছড়াতে থাকে। তো ডায়াগনোসিস পয়েন্ট আমরা বলে ফেলেছি যে এটা টিপিক্যাল লোকেশন, প্যাটার্ন অফ প্রোরাইটাস, হিস্ট্রি থাকবে, ইউজুয়ালি শর্ট ডিউরেশন, ফ্যামিলি হিস্ট্রি থাকবে। আর যদি আমরা আরো ভালো ডায়াগনোসিস করতে চাই, তাহলে আইডেন্টিফিকেশন অফ বারো, এটা সাধারণত করা হয় না, আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিস করে থাকি। এরপরে মাইট আইডেন্টিফিকেশন করা যায়, স্কিন স্ক্র্যাপিং করে মাইক্রোস্কোপের নিচে দেখলে মাইট দেখা যায়। এই যে একটা মাইট আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি, এটা হলো স্ক্যাবিসের মাইট। আচ্ছা, এখন আমাদের সমস্যা হচ্ছে যে আমরা আগে বলেছি যে ডিজিজটা অনেক পুরাতন, এমন নয় যে ডিজিজটা নতুন। এটা অনেক অনেক বছর ধরে আমাদের দেশে আছে, কিন্তু এখন এটা চিকিৎসা দিয়ে কন্ট্রোল করা যাচ্ছে না। তো আমরা যেটা আগে দিতাম, সেখানে অ্যান্টিহিস্টামিন আছে। এরপরে যদি ইনফেক্টেড থাকে আমরা একটা অ্যান্টিবায়োটিক দিব, সেটা অ্যাকর্ডিং টু চয়েস। আমরা সাধারণত যেখানে পাস থাকে সেখানে ফ্লুক্লক্সাসিলিন দিই, আর যেখানে পাস থাকে না সেক্ষেত্রে আমরা অ্যাজিথ্রোমাইসিন বা সেফোরোক্সিম যে কোনো একটা দিতে পারি। তো এই দুইটা প্রথমে দিতে হবে, অ্যান্টিহিস্টামিন, এবং যদি ইনফেকশন বা ইনফেকশনের ভাব থাকে তাহলে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিতে হবে। এরপরে অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ হয়ে গেলে তখন আমরা অ্যান্টি স্ক্যাবিটিক এজেন্ট দিয়ে থাকি। এখন পর্যন্ত আমরা পারমেথিন সবচেয়ে বেশি ইউজ করে থাকি, এর সঙ্গে ক্রোটামিটনের মিক্স প্রিপারেশন পাওয়া যায়, সেটাও দেওয়া যায়। আর দেওয়ার নিয়ম তো আমরা সকলে জানি, যেটা উইকলি ব্যবহার করতে হয়, শরীরে লাগানোর 8 থেকে 10 ঘন্টা পরে গোসল করে ফেলতে হবে এবং গোসলের সময় ব্যবহার্য কাপড় চোপড় গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। আচ্ছা, আর হলো ফ্যামিলি মেম্বারদের অবশ্যই চিকিৎসা করতে হবে। তো যেহেতু এটা এখন কন্ট্রোল করা কঠিন হয়ে গেছে, এর সঙ্গে আমরা এক্সট্রা হিসাবে সিস্টেমিক আরেকটা ড্রাগ ইউজ করে থাকি, যেটাকে আমরা বলে থাকি আইভারমেকটিন। এটা দেওয়া লাগে অনেক সময় যাদের ভালো হতে চাচ্ছে না, বারবার হচ্ছে, তাদেরকে আমরা আইভারমেকটিন দিয়ে থাকি। আইভারমেকটিনের অ্যাডাল্ট ডোজ হচ্ছে 12 মিলিগ্রাম উইকলি ফর 3 to 4 উইকস। উপরের চিকিৎসাগুলোর সঙ্গে এই চিকিৎসাটা দেওয়া লাগে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো যে আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে যারা চিকিৎসা নিতে আসে তাদের পরিবারের সবার চিকিৎসা একসাথে নেয় না। তাহলে আমাদের কাজ হবে যে পেশেন্টদেরকে বলে দেওয়া যে সবার চিকিৎসা নিতে হবে। কারণ হচ্ছে সবার চিকিৎসা যদি না নেন, যদি এর মধ্যে কেউ বাকি থেকে যায়, তার শরীরে যে মাইট থেকে যাবে সেখান থেকে আবার বাকিদের হয়ে যাবে। তাহলে এটা হলো ভালো না হওয়ার একটা কারণ, যে কেন চিকিৎসা দিচ্ছি তাও ভালো হচ্ছে না। দ্বিতীয় হচ্ছে যে এই যে পারমেথ্রিনের ব্যবহারটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না, যেটা লাগানোর পরে 8-10 ঘন্টা রাখতে হবে। তো এই রাখার ক্ষেত্রে অনেকে দেখা যায় যে ঠিক মতো রাখতে পারে না, বিশেষ করে যদি এটা কেউ রাতে লাগিয়ে ঘুমায় যায়, তাহলে কি হবে, রাতে লাগানোর পরে শুয়ে পড়লো, এই ক্রিমটা তার কাপড় চোপড় বিছানায় লেগে যাবে, খুব বেশি কাজ করতে পারবে না। এজন্য আমরা বলি এটা লাগানোর পরে কমপক্ষে 2-3 ঘন্টা সে একটু খোলামেলা পোশাক পরবে, মানে হালকা পোশাক পরবে, আলো বাতাসে থাকবে, যাতে এটা অ্যাবজর্ব হতে পারে, এরপরে সে ঘুমায় যেতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় এই সময়ের মধ্যে হাত মুখ ধোয়া বলেন, বাথরুম ব্যবহার করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে ওই সময়টা ওই ক্রিমটা ধুয়ে যাবে, তখন আবার ব্যবহার করতে হবে। যখনই সে এই জায়গাগুলোতে পানি ব্যবহার করবে, একটু ক্রিম রেখে দিবে, আবার ওখানে ব্যবহার করবে। তৃতীয় বিষয় হচ্ছে যে অনেক সময় আমাদের দেশের মানুষরা পারমেথ্রিন ব্যবহার করতে বললে একটা 30 গ্রামের টিউব দিয়ে পুরো ফ্যামিলি ব্যবহার করে ফেলে। কিন্তু নিয়ম তো হচ্ছে যে একটা 30 গ্রামের টিউব
একজন অ্যাডাল্ট একবারে শেষ করবে। আর বয়স অনুযায়ী এটা ভাগ হবে, যে কারো যদি 12-14 বছরের বাচ্চা থাকে, 10-12 বছরের বাচ্চা, সে অর্ধেক ব্যবহার করবে। আরো ছোট হলে 1/4 ব্যবহার করবে বা 1/3 ব্যবহার করবে, কিন্তু পরিমাণটা যেন ঠিক থাকে, যে একটা টিউব দিয়ে যে পুরা পরিবার ব্যবহার করে ফেলবে এমন না। তাহলে আমরা যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের কনসার্ন হচ্ছে যে স্ক্যাবিসের চিকিৎসা আমরা জানি, কিন্তু এটা পুরোপুরি কিওর করা যাচ্ছে না। সেক্ষেত্রে আমাদের করণীয় হলো, 1 নম্বর হচ্ছে যে আমার চিকিৎসাটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিনা, যে ক্রিমটা সে ঠিক মতো, মানে ওষুধের কমপ্লায়েন্সটা ঠিক হচ্ছে কিনা, ঠিক মতো ব্যবহার করতেছে কিনা, পরিমাণটা ঠিক আছে কিনা, সময়টা ঠিক রাখছে কিনা, আর দ্বিতীয় হচ্ছে যে তার পরিবারের সদস্যদের ঠিক মতো চিকিৎসা নিচ্ছে কিনা। আর নতুন যে সংযোজন সেটা আমরা একটা বললাম, যে অ্যান্টিহিস্টামিন অ্যান্টিবায়োটিকের পরে আমরা অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ হলে আমরা স্ক্যাবিসিডাল ব্যবহার করব, পারমেথ্রিন বা ক্লোডামিটন বা বেঞ্জাইল বেঞ্জয়েড যেটাই হোক না কেন, কিন্তু এর সঙ্গে সঙ্গে আমরা আইভারমেকটিন দিয়ে দিতে পারি যাদের ভালো হচ্ছে না তাদের ক্ষেত্রে। আরেকটা কাজ আমরা করি অনেক সময়, সেটা হলো যে অনেক সময় এই স্ক্যাবিসে ইনফ্লামেশন হয়, স্কিনে ইনফ্লামেশন হয়, হাইপার সেন্সিটিভিটি হয়। তো এই প্যাপিউল গুলো ইনফ্লেমড প্যাপিউল থাকে, তো ইনফেকশন কন্ট্রোল করার পরে আমরা একটু হালকা স্টেরয়েড দিয়ে দিই টপিক্যাল, ইনফ্লামেশনটা কন্ট্রোল করার জন্য। আরেকটা হচ্ছে হাইপার সেন্সিটিভ হয় এখানে স্ক্যাবিসের মাইট এবং তার যে ডেব্রিস আছে সেগুলোর এগেনস্টে স্কিনে হাইপার সেন্সিটিভিটি হয়, যে কারণে এই ইচিংটা কিন্তু স্ক্যাবিস চলে যাওয়ার পরেও 2-3 সপ্তাহ পর্যন্ত থেকে যেতে পারে। এজন্য আমাদের অ্যান্টিহিস্টামিনের ডোজটা একটু বেশি দিন দিতে হবে, মানে স্ক্যাবিস ভালো হয়ে যাওয়ার পরেও আরো 2 সপ্তাহ বা 3 সপ্তাহ অ্যান্টিহিস্টামিন। তাহলে এই বিষয়গুলো আমরা যদি মনে রাখতে পারি তাহলে আশা করছি আপনাদের জন্য উপকার হবে। আচ্ছা, দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে কমন আমরা জানি, কিন্তু আমাদের জন্য চিকিৎসা করা অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে। চিকিৎসা করা শুধু না, চিকিৎসা করে রোগীকে পরিপূর্ণ সুস্থ করে তোলা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশনস। খুবই কমন আমাদের দেশে, খুবই কমন, অনেক যুগ যুগ ধরে এটা আছে, কিন্তু এটার প্রাদুর্ভাব এখন অনেক বেশি, এবং ওইটার মতোই সব ফ্যামিলিতে, সব ক্লাসে এটা পাওয়া যায়। তো আমরা জানি যে ফাঙ্গাল ইনফেকশন অনেক রকম আছে, তার মধ্যে কমন হচ্ছে ডার্মাটোফাইটোসিস বা টিনিয়া। এছাড়া অনেক মাইকোসিস আছে, ভার্সিকুলার আছে, ক্যান্ডিডিয়াসিস আছে। ডার্মাটোফাইটোসিসকে আমরা আবার রিংওয়ার্ম বলে থাকি। তো এটা বডির বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, এবং টিপিক্যাল একটা লিশন হচ্ছে একটা অ্যানুলার অ্যাপিয়ারেন্স হয়, বা দেখতে অ্যানুলার লিশন হবে, যেটার সেন্টারটা ক্লিয়ার থাকবে, পেরিফেরিতে ওয়েল ডিফাইন্ড ইনফ্লেমড মার্জিন ফর্মড বাই প্রোরাইটিক প্যাপিউলস। অর্থাৎ একটা, আমরা যে ছবি দেখি দেখেন, এখানে দেখতেছেন যে একটা রাউন্ডেড লিশন হবে, আরো অনেকগুলো ছবি আছে, এখানে দেখেন একটা রাউন্ডেড লিশন হবে, যার মাঝখানে মোটামুটি ফ্রি থাকবে, মার্জিনটা ওয়েল ডিফাইন্ড থাকবে, এবং মার্জিন তৈরি হবে ইনফ্লেমড প্যাপিউল দিয়ে। এখানে প্যাপিউল থাকবে, একটু উঁচু থাকবে, ইনফ্লামেশন থাকবে, এবং ইচিং তো থাকবেই। তাহলে টিপিক্যাল লিশন আমরা জানি যে এরকম হয়। আচ্ছা, এগুলো সব টিনিয়ার লিশন, বিভিন্ন প্যাটার্নে। আচ্ছা, এখানে একটা ছবি আমরা আপনাদেরকে দেখাতে চাই। এখানে দেখেন যে একটা মোটামুটি রাউন্ডেড লিশন আছে, মার্জিনটা মোটামুটি ওয়েল ডিফাইন্ড বলা যায়, ওয়েল ডিফাইন্ড মার্জিন আছে, কিন্তু এর সেন্টারটা ফ্রি না, ক্লিয়ার না, এর সেন্টারেও লিশন আছে। এই ধরনের লিশনের ক্ষেত্রে আমরা কনফিউজড হয়ে যাই যে এটা আসলে কি, এটা কি টিনিয়া নাকি এক্সিমা নাকি সোরিয়াসিস। তো সবসময় যে আমরা এর আগে যেটা দেখালাম যে ওয়েল ডিফাইন্ড মার্জিন, সেন্টার ক্লিয়ার, এরকম আমরা পাবো না। আমরা অনেক ক্ষেত্রে এইরকম লিশনও পেতে পারি, যেটা আইডেন্টিফাই করা কঠিন।
আচ্ছা, এখানে আমাদের বিবেচ্য বিষয় থাকবে যে এই লিশনটার ডিডি কি হতে পারে। এটা তো একটা টিনিয়া হতে পারে, এছাড়া এটা হতে পারে একটা একজিমা। তো যদি এটা একজিমা হতো তাহলে এর মার্জিনটা ওয়েল ডিফাইন্ড থাকতো না। মার্জিনটা আমরা প্রথমে খেয়াল রাখবো যে কোনো মার্জিন খুঁজে পাওয়া যায় কিনা। একটা ওয়েল ডিফাইন্ড ইনফ্লেম প্যাপিউল দিয়ে মার্জিন তৈরি হয়েছে, এরকম প্যাপিউল যদি থাকে, এরকম মার্জিন যদি থাকে, তাহলে আমরা টিনিয়ার দিকে চিন্তা করব। আর অনেক সময় হয় কি যে টিনিয়ার পেশেন্ট গুলো স্টেরয়েড ব্যবহার করে সেন্টারটা যেমন অ্যাটিপিক্যাল বানাইছে বা অ্যাটিপিক্যাল তৈরি করে ফেলছে, অনেক সময় মার্জিনটাও অ্যাটিপিক্যাল হয়ে যায়, মানে মার্জিনটাও ভেঙে চুরে যায় বা এরকম ওয়েল ডিফাইন্ড থাকে না। তখন এটা আমাদের জন্য আইডেন্টিফাই করা কঠিন হয়ে যায়। তখন আমরা যেটা করব সেটা হলো পেশেন্টের প্রিভিয়াস হিস্ট্রি নিব, যে প্রথমে আপনার এটা কেমন ছিল, একটা চাকা ছিল, মানে একটা রিং এর মতো ছিল, তারপর এটা এরকম হয়েছে নাকি প্রথম থেকে এরকম হয়েছে, তার চারদিকে সুন্দর একটা বাউন্ডারি ছিল নাকি ছিল না, এটা ইতিহাস থেকে বের করে নিতে হবে। ইটিওলজি আমরা জানি, এগুলো দরকার নাই এখন। কিছু কিছু ক্ষেত্রে আমরা ডায়াগনোসিস যদি ক্লিনিক্যালি করতে না পারি বা কনফিউজ থাকি, সেক্ষেত্রে আমরা ল্যাবের সহযোগিতা নিই, যদিও এটা খুব বেশি ফ্রুটফুল না, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই পেশেন্টরা কোনো না কোনো ক্রিম, হয়তো অ্যান্টিফাঙ্গাল অথবা স্টেরয়েড ক্রিম ব্যবহার করে আসছে, যার কারণে আমি উডস ল্যাম্পে খুব বেশি কিছু পাবো এরকম আশা করা যায় না। আমার বেশিরভাগ ডায়াগনোসিসই হতে হবে ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্সের আলোকে। আচ্ছা, এখন তাহলে আমরা ডায়াগনোসিসের জন্য যেটা এতক্ষণ ধরে বললাম আবার সামারি করে বলি, যে একটা ওয়েল ডিফাইন্ড রাউন্ডেড লিশন পাবো, যার মার্জিনটা ওয়েল ডিফাইন্ড থাকবে এবং সেন্টারটা মোটামুটি ফ্রি থাকবে, ইনফ্লেমড প্যাপিউল দিয়ে মার্জিন তৈরি হবে। দ্বিতীয় হচ্ছে এটা প্রোগ্রেসিভ হবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। প্রথমে একটা ছোট্ট প্যাপিউল তৈরি হবে, সেখান থেকে এটা একটা অ্যানুলার লিশন হবে, পরে এটা আস্তে আস্তে এক্সটেন্ড করতে থাকবে। এটা একটা কন্টাজিয়াস কন্ডিশন, আমরা জানি একজনের কাছ থেকে আরেকজনের ছড়ায়, এক জায়গায় থেকে আরেক জায়গায় ছড়ায়। তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যে এটা ছড়াবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো যে টিনিয়া সাধারণত যে লিশন গুলো হয়, এই লিশন গুলো ড্রাই থাকে, এখান থেকে কোনো পানি, কষ, পুজ এগুলো বের হয় না। আর চতুর্থ হলো যে আমরা লিশন গুলোকে অবজার্ভ করব এবং সম্ভব হলে সবগুলো লিশন অবজার্ভ করব। সবগুলো লিশন যদি অবজার্ভ করি তাহলে কোনো না কোনো ক্লু আমরা পেয়ে যাব। বিশেষ করে আমরা তার বডির কাভার্ড পার্ট গুলো খোঁজ নেব বেশি করে, যে তার ইনগুইনাল রিজনে আছে কিনা, তার অ্যাক্সিলারি রিজনে আছে কিনা, তারপরে তার হচ্ছে ব্রেস্টের নিচে আছে কিনা। এই যে ফোল্ডেড জায়গাগুলো যেগুলো ঢাকা থাকে, তারপরে হচ্ছে যেগুলো মোটামুটি ভিজা থাকে, এই জায়গাগুলোতে ফাঙ্গাসটা বেশি হয়। তাহলে আমরা এই জায়গাগুলোর খোঁজ খবর নেওয়ার চেষ্টা করব, আছে কিনা, যদি সম্ভব হয় লিশন গুলো দেখবো, তাহলে আমরা একটা ক্লু পেয়ে যাব। আর চতুর্থ হলো যে আমরা তার ইতিহাসটা নেব, তাকে জিজ্ঞেস করব যে এটা কিভাবে শুরু হয়েছিল, তারপরে কি হলো, লিশনটা দেখতে কেমন ছিল, তারপরে এটা কিভাবে চেঞ্জ হলো। এভাবে আমাদেরকে ডায়াগনোসিসে আসতে হবে। তাহলে প্রথম যে আমাদের ডিফিকাল্টি ছিল যে কিভাবে চিনবো, সেটা আমরা এভাবে আগাতে পারি। যদিও আসলে সব ক্ষেত্রে আমরা সব সময় ডায়াগনোসিসে পৌঁছাতে পারবো 100% এরকম সম্ভব হয় না। তবে আমরা যদি চেষ্টা করি বেশিরভাগ ক্ষেত্রেই ডায়াগনোসিসে পৌঁছাতে পারবো। আচ্ছা, এরপরে আমরা চিকিৎসায় চলে আসি। চিকিৎসার ক্ষেত্রে আরো অনেক আমাদের প্রবলেম আছে, যে আমরা চিকিৎসা দিতে গিয়ে আরো বেশি হিমশিম খাচ্ছি। ডায়াগনোসিস করা মোটামুটি সম্ভব হয়, কিন্তু চিকিৎসার ক্ষেত্রে গিয়ে আমরা আরো বেশি বিপদে পড়ি। কারণ হচ্ছে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে যে আমাদের পেশেন্ট গুলো প্রথমেই আমাদের আশেপাশের যে কোয়াক আছে বলেন, তারপরে হচ্ছে ওষুধের দোকানদার আছে বলেন, বা আরো অন্যান্য যারা আছে তাদের কাছে চিকিৎসা নেয়। এবং তারা যখন চিকিৎসা দেয় তখন টপ মোস্ট ড্রাগ থেকে শুরু করে, মানে সবচাইতে নতুন, সবচাইতে অ্যাডভান্স ড্রাগ থেকে শুরু করে। তো ওইসব পেশেন্ট যখন আমাদের কাছে আসে তখন আমাদের উল্টা দিক থেকে শুরু করা কঠিন হয়ে যায়। আমাদের চিকিৎসা নিয়ম হলো যে আমরা সাধারণত চেষ্টা করি যে যে রাগগুলো কমন আছে
যে ড্রাগগুলো আগে থেকে আছে সেগুলো আমরা আগে দিব, তারপর রেসপন্স না করলে পরে আমরা লেটেস্ট ড্রাগগুলো ইউজ করব। কিন্তু আমাদের যারা আশেপাশে চিকিৎসা দেয়, মেল ট্রিটমেন্ট করে, তারা শুরু করে হলো লেটেস্ট ড্রাগ দিয়ে। দ্বিতীয় সমস্যা হলো যে তারা ডোজ পূর্ণ করে না, তারা 14 দিন 10 দিন এরকম ডোজ দেয়, তখন ওই ড্রাগটা রেজিস্ট্যান্ট হয়ে যায় এবং পরবর্তীকালে যখন আমি আবার ওই ড্রাগটা দিব এটা রেসপন্স করে না। আর তৃতীয় সমস্যা হলো আমাদের পেশেন্ট গুলো চিকিৎসা পুরোপুরি কোর্স পুরা করে না, যখন দেখছে যে একটু কমে আসছে তখন এরা চিকিৎসা বন্ধ করে দেয়। তাহলে এই বিষয়গুলো আমরা মাথায় রেখে চিকিৎসা শুরু করব, যে আমাদের পেশেন্ট গুলো ম্যালট্রিটেড হয়ে আসছে, তার প্রিভিয়াস চিকিৎসার হিস্ট্রি নিতে হবে, যে সে কতটুকু চিকিৎসা পেয়েছে, কি ওষুধ পেয়েছে, কতদিনের জন্য পেয়েছে, আর কি কি ওষুধ খেয়েছে। অনেক সময় আমরা দেখি যে আমাদের পেশেন্ট গুলো আহ সবগুলো অ্যান্টিফাঙ্গাল খেয়ে চলে আসছে, তখন আমি কি করব? তো এরকম অনেক ডিফিকাল্টিস এর মধ্যে আমাদের চিকিৎসা করতে হয়। তো চিকিৎসার যেটা আপনারা যেটা করতে পারেন বা আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করি সেটা হলো টিনিয়ার চিকিৎসা যখন আপনারা করতে যাবেন, প্রথমে পেশেন্টকে কাউন্সেলিং করে নেবেন যে আপনার এই রোগের চিকিৎসাটা একটু দীর্ঘমেয়াদী হবে। আগে আমরা টিনিয়ার চিকিৎসা দিতাম 1 মাস 1.5 মাস, কিন্তু এটা এখন আর কাভার করে না। এখন টিনিয়ার চিকিৎসা আমাকে কমপক্ষে 2 মাস 2.5 মাস দেওয়া লাগে। 2 থেকে 2.5 মাস হয়ে গেছে, মানে এটা ডিউরেশনটা এক্সটেন্ড করতে হবে। দ্বিতীয় হচ্ছে কাউন্সেলিং এর পরে আমি অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগ চয়েস করব তার প্রিভিয়াস হিস্ট্রির উপর নির্ভর করে। তো আমার সাজেশন বা আমি যেটা ফলো করি সেটা হলো যে আমি পেশেন্টের হিস্ট্রি নেওয়ার চেষ্টা করি। যদি আমি দেখি যে এই পেশেন্টটা কখনো ফ্লুকোনাজল পায় নাই, আমি ফ্লুকোনাজল দিয়েই শুরু করি। ফ্লুকোনাজল অনেক ক্ষেত্রে রেজিস্ট্যান্স, কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে কাজ করে। আবার আমরা আমাদের ধারণা আগে থেকে যেটা আছে সেটা অনুযায়ী অ্যান্টিফাঙ্গালের ডোজটা কম দিই। ফ্লুকোনাজল যদি আমরা চিন্তা করি, ফ্লুকোনাজলের ডোজ হচ্ছে 3 to 5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে। তো এই ডোজ হিসাব করলে একজন অ্যাডাল্ট 60 to 70 কেজি মানুষের ডোজ মনে করেন যদি চিন্তা করি তাহলে 250 মিলিগ্রাম আসে ডেইলি। তো আমরা আসলে খুব কমই দিয়ে থাকি। আমাদের কমন প্র্যাকটিস হচ্ছে 50 মিলিগ্রাম 1টা বা 2টা করে দিই। এটা আসলে দিলে পেশেন্টটা ওই ড্রাগে রেজিস্ট্যান্ট হয়ে যায়। তো এক্ষেত্রে ডোজ তো আপনার আসে হলো 200 বা 250, কমপক্ষে 150 তো দিতেই পারেন। তো 150 মিলিগ্রাম ফ্লুকোনাজল যদি আপনি প্রতিদিন দেন, তাহলে যেটা সমস্যা হবে যে ফার্মাসিস্টরা বলবে যে এটা তো সপ্তাহে 1 দিন খাওয়ার ডোজ, আপনাকে ভুল করে দিয়ে ফেলছে। আপনি আবার আপনার ডাক্তারের কাছে যান, উনি বোধহয় ভুল করে দিয়ে ফেলছে, আপনি ঠিক করে নিয়ে আসেন। এরকম আমরা খুবই পাই, মাঝে মাঝেই পাই যে পেশেন্ট এসে বলছে যে এটা তো দোকানদার বলছে বা ওদের ভাষায় যেটা ডাক্তার, যে ডাক্তার বলছে এটা তো সপ্তাহে 1.5 ডোজ, আপনি প্রতিদিন দিয়ে ফেলছেন ভুল করে। তো এরকম সমস্যা আমরা পড়ি। তাহলে এটা পেশেন্টকে আমি আবার ফেরত পাঠায় দিই যে দেখেন আমি তো জেনে বুঝে দিছি, আর যদি আমার চিকিৎসা ভালো না লাগে তাহলে ওনার চিকিৎসাই নেন। তো ফ্লুকোনাজলের ডোজ হচ্ছে 3 to 5 মিলিগ্রাম। আপনি এভারেজে 3 to 4 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে দিলেও মোটামুটি 150 বা 200 পার ডে দিতে পারেন। আমরা অনেক কম ডোজ দিই, যার কারণে রেসপন্স কম করে রেজিস্ট্যান্ট হয়ে যায়। তো যারা ফ্লুকোনাজল পায়নি আগে থেকে ফ্লুকোনাজল দিতে পারেন, এটা অনেক ক্ষেত্রে এখনো কাজ করে। ডোজটা এবং ডিউরেশনটা অ্যাডিকুয়েট হতে হবে। দ্বিতীয় হচ্ছে আমাদের দেশের বেশিরভাগ মানুষরা ফ্লুকোনাজলকে চিনে হলো 2টা নামে। একটা হলো ফ্লুগাল আর দ্বিতীয়টা হচ্ছে ওমাস্টিন। আপনি চেষ্টা করবেন এই 2টা নামের বাইরে আনকমন নাম দিতে। যেমন আপনি দিলেন লুকানার অথবা ক্যান্টিনিল। তাহলে আপনি যদি ফ্লুকোনাজল দিতেও চান, একটু বিকল্প নামে দেন। ফ্লুগাল দিলে বলবে যে তো আমি খেয়েই আসছি। বা আরেকটা কমন নাম আছে ডার্মা। যাই হোক, তাহলে প্রথম চয়েস হতে পারে, এটা অ্যাকর্ডিং টু পারসন টু পারসন ভ্যারি করে, যে কেউ যদি ফ্লুকোনাজল আগে পেয়ে না আসে ফ্লুকোনাজল দিতে পারেন, এটা অনেক ক্ষেত্রে রেসপন্স করে। যদি আগে কেউ পেয়ে না থাকে সেটা অ্যাডিকুয়েট ডোজ এবং ডিউরেশন। আচ্ছা, ফ্লুকোনাজল দিলে আবার একটু এসজিপিটি দেখতে হয়, মাঝে মাঝে চেক করে নেবেন। বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা হয় না।
এটা আপনি 150 to 200 ডেইলি 6 সপ্তাহ 8 সপ্তাহ দিতে পারেন, এটাতে এসজিপিটি খুব একটা বাড়ে না। আচ্ছা, দ্বিতীয় চয়েস হচ্ছে যদি আপনি এটা পেশেন্ট পেয়ে থাকে আগেই অথবা যদি রেজিস্ট্যান্ট মনে হয়, সেক্ষেত্রে আপনি ইট্রাকোনাজল দিতে পারেন। ইট্রাকোনাজলের ডোজটাও ওরকম কাছাকাছি 3 to 4 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। সেক্ষেত্রে আমাদের ডোজ আসে ওরকম 300 মিলিগ্রাম। তো বডি ওয়েট অনুযায়ী আমরা ওরকম দিয়ে থাকি। 100 মিলিগ্রাম 3টা, অথবা বডি ওয়েট বেশি হয়ে গেলে 200 2টা অনেক সময় দিই। আবার কারো কারো ক্ষেত্রে এখন বর্তমানে এটার যে সুপার ফর্ম আসছে, সুপার ভায়াবিলিটি এসবি যেটাকে বলা হয়, 65 মিলিগ্রাম। 65 মিলিগ্রাম হচ্ছে 100 মিলিগ্রামের ইকুইভ্যালেন্ট। তো সেরকম হিসাব করে আমরা দিতে পারি যে কোনো একটা, দুইটা না, যে কোনো একটা, ইট্রাকোনাজল অথবা এসবি। তো ডোজটা দিতে হবে এবং ডিউরেশনটাও তাই, ডিউরেশনটা এক্সটেন্ড করতে হবে 2 মাস, কমপক্ষে 2 মাস। এরপরে চয়েস হচ্ছে টার্বিনাফিন। টার্বিনাফিন আমরা সাধারণত একটা করে দিই ডেইলি 250 মিলিগ্রাম। কারো কারো ক্ষেত্রে বডি ওয়েট বেশি হলে অনেক সময় প্রথমে 2টা করে দিয়ে পরে আবার একটা করে ফেলি। এবং সর্বশেষ অপশন হচ্ছে ভরিকোনাজল। ভরিকোনাজলও আমরা দিয়ে থাকি, তবে আমি মনে করি যে, আমি আসলে পার্সোনালি যেটা মনে করি যে ভরিকোনালটা আমি পারতপক্ষে দিই না, যেন শেষ অস্ত্রটা ব্যবহৃত না হয়ে যায়। কারণ এটা ব্যবহার হয়ে গেলে আমাদের হাতে আর কিছু থাকে না। এই যে 2-3টা আছে এটার মধ্যেই ম্যানেজ করার চেষ্টা করি। তাহলে প্রথম কথা হলো আমরা অ্যান্টিফাঙ্গালের চয়েসটা সঠিক করতে হবে যে আমি কোনটা দিব। দ্বিতীয় হচ্ছে পেশেন্টের লিভার কন্ডিশনটা, কিডনি কন্ডিশনটা একটু দেখে নিতে হবে। যদি সমস্যা না থাকে আমি দিয়ে দিতে পারি। চতুর্থ হলো অ্যাডিকুয়েট ডোজ অ্যান্ড ডিউরেশন। এটা অবশ্যই মেনটেন করতে হবে, অ্যাডিকুয়েট ডোজ এবং ডিউরেশন। এবং মনে রাখতে হবে যে এটা এতটাই কন্টাজিয়াস বা এতটাই বেড়ে গেছে এই রোগটা যে প্রথমে আমি বলেছি যে এটা পুরোপুরি কিওর করে পেশেন্টকে বাড়িতে পাঠানো বা বাসায় ফেরত পাঠানো আমাদের জন্য কঠিন হয়ে গেছে। যেটার প্রবলেম হয় যে আমি একটা ডোজ দিলাম, এটা শেষ করার কিছুদিনের মধ্যে আবার ফিরে আসে, এটা আবার রিকার করে। তাহলে রিকার প্রিভেন্ট করার জন্য আমাদের কি করতে হবে, সেটা হলো যে যখন আমাদের এই ডোজটা দেওয়ার পরে আমি যখন ফলো আপে দেখবো যে লিশনটা কতটুকু হিল হয়ে গেছে। লিশন যদি পুরোপুরি হিল হয়ে যায়, তারপরেও আমাকে কমপক্ষে 2 সপ্তাহ ওষুধ চালাতে হবে। লিশন হিল হয়ে যাওয়ার পরেও 2 সপ্তাহ আমাকে ওরাল অ্যান্টিফাঙ্গাল চালাতে হবে। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে তার ফ্যামিলি মেম্বারদের অবশ্যই চিকিৎসা করতে হবে। আপনি পেশেন্টকে চিকিৎসা করলেন, তার পার্টনার, ফ্যামিলি মেম্বারকে চিকিৎসা করলেন না, কোনো লাভ হবে না। আচ্ছা, তৃতীয় বিষয় হলো যে রিকারেন্ট প্রিভেন্ট করার জন্য আমরা টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু এটা আরো বেশি দিনের জন্য ইউজ করব। অর্থাৎ তার যখন সিস্টেমিক শেষ হয়ে যাবে, তারপরেও আরো 1 মাস, 1.5 মাস বা 2 মাস সে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু কন্টিনিউ করবে এবং এটা যেন ফিরে না আসে সেজন্য সে ফলো আপে আসবে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পেশেন্টরা যেটা করে যে 1 মাস 1.5 মাস খাওয়ার পরে যখন দেখছে যে ভালো হয়ে গেছে আর চিকিৎসা নেয় না। এরপরে সে কিছুদিন ভালো থাকে 1 মাস, এরপরে আবার ওটা ফিরে আসে। তাই ফিরে আসাটা প্রিভেন্ট করার জন্য আমাদের এই কয়েকটা বিষয় মনে রাখতে হবে। আচ্ছা, টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল আমরা সাথে সাথে দিব, কিন্তু মনে রাখতে হবে যে এখন যে ফাঙ্গাসগুলো আমরা চিকিৎসা করি, শুধু টপিক্যাল অ্যান্টিফাঙ্গালে কোনো ফাঙ্গাস যাবে না। আমাদেরকে অবশ্যই সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল দিতে হবে। লিশন যদি একটাও হয় তবুও আমাকে সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল দিতে হবে। আচ্ছা, টপিক্যাল অ্যান্টিফাঙ্গালের ক্ষেত্রে খুব বেশি একটা কথা নাই। এটার হলো একটা সাধারণ সূত্র হলো যে আপনি যে গ্রুপের সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল দিবেন, টপিক্যাল অ্যান্টিফাঙ্গালটা অন্য গ্রুপের দিবেন। যে আপনি অ্যাজল যদি দেন তাহলে আপনি সিস্টেমিক যদি অ্যাজল দেন তাহলে টপিক্যালি আপনি টার্বিনাফিন দেন বা ক্লফিরক্স দেন, অর্থাৎ একটু চেঞ্জ করে দিতে হবে। একই গ্রুপের
টপিক্যাল এবং সিস্টেমিক না দিলেই ভালো। এক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন তো খুব বেশি সমস্যা নাই, অ্যান্টিহিস্টামিন আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তাহলে আমরা এখানে আপনাদেরকে চেষ্টা করেছি যে আমাদের যে সবচাইতে সমস্যা তৈরি করে যেটা ফাঙ্গাল ইনফেকশন বা টিনিয়া কর্পোরিস, সেটা বিষয়ে আলোকপাত করার চেষ্টা করেছি। আশা করছি আপনারা যতটুকু সম্ভব বুঝতে পেরেছেন। আর যদি কনফিউশন হয় যে এটা টিনিয়া নাকি এক্সিমা, কনফিউশন হয় সাধারণত টিনিয়ার সঙ্গে এক্সিমার, অন্য কিছুর কনফিউশন হয় না। তো বাজারে আবার আরেকটা ঝামেলা হচ্ছে যে অনেক ধরনের কম্বিনেশন পাওয়া যায় অ্যান্টিফাঙ্গালের সঙ্গে স্টেরয়েডের কম্বিনেশন। এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর একটা বিষয়, যে আসলে ফাঙ্গাল ইনফেকশনে তো স্টেরয়েডের কোনো কাজ নাই। আপনার যেখানে হয়েছে টিনিয়া সেখানে অবশ্যই অ্যান্টিফাঙ্গাল দিতে হবে, সেটা টপিক্যাল এবং সিস্টেমিক, সেখানে স্টেরয়েডের কোনো কাজ নাই। সুতরাং এই যে কম্বিনেশনটা বাজারে আসলো যে অ্যান্টিফাঙ্গালের সঙ্গে স্টেরয়েডের কম্বিনেশন, এটা আসলে টিনিয়ার জন্য ভয়াবহ ক্ষতিকর একটা বিষয়। এ ধরনের কম্বিনেশন দেওয়া যাবে না, প্লেন অ্যান্টিফাঙ্গাল দিতে হবে। আচ্ছা, যেখান থেকে আমরা এই জায়গাটাতে গেলাম সেটা হলো যে যদি কনফিউশন হয়, আপনি কোনোভাবেই ডায়াগনোসিসে আসতে পাচ্ছেন না, সেক্ষেত্রে আমাদের একটা কমন টেন্ডেন্সি হচ্ছে আমরা ককটেল দিয়ে থাকি। আমি আশা করব যে আপনারা এই জায়গা থেকে সরে আসবেন। ককটেলটা হয়তো আপনার জন্য ভালো কিন্তু পেশেন্টের জন্য খারাপ। অর্থাৎ এই অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড, অ্যান্টিফাঙ্গালের কম্বিনেশনে চলে যায় অনেকে। তো এই জায়গায় না যে আপনি যেটা সবচেয়ে পসিবিলিটি মনে হচ্ছে, আপনার কাছে যদি টিনিয়া হয় শুধু টিনিয়ার চিকিৎসা করেন, তারপর সে 2 সপ্তাহ পরে আসুক, যদি টিনিয়া আদৌ হয়ে থাকে তাহলে টিনিয়া রেসপন্স করবে। আর যদি দেখেন রেসপন্স করছে না, তাহলে ধরে নেবেন এটা টিনিয়া না, এটা এক্সিমা। এভাবে আপনি একটা একটা চিকিৎসা করেন, ককটেল দেওয়ার দরকার নাই। কনফিউশন হলে আপনার কাছে সবচেয়ে বেশি পসিবিলিটি যেটা মনে হয় সেটার আগে চিকিৎসা দেন 2 সপ্তাহ। সেটা যদি রেসপন্স করে তাহলে তো ভালো, আর যদি রেসপন্স না করে তখন তাহলে আপনি দ্বিতীয় পসিবিলিটির সামনে নিয়ে আসবেন। আচ্ছা, এখানে আমি এর সঙ্গে টিনিয়ার সঙ্গে ছোট ছোট কয়েকটা বিষয় আপনাদের জন্য যোগ করেছি। ক্যারিয়ন নামে একটা ইনফ্লামেটরি টিনিয়া ক্যাপিটিস আছে, এটা সাধারণত বাচ্চাদের হয়। ইনফ্লামেটরি টিনিয়া ক্যাপিটিস, ক্যারিয়ন। এখানে সাধারণত বাচ্চাদের হয়, বগি লোকালাইজ সোয়েলিং থাকে, সাডেন অনসেট হয়, পেনলেস থাকে, 5 পয়েন্ট থাকে এবং হেয়ার লস বা অ্যালোপেশিয়ার টেন্ডেন্সি থাকে। তো এখানে আমার ছবি খুব একটা বেশি নাই, একটাই ছবি আছে। একটা নির্দিষ্ট কনফাইন্ড এরিয়াতে এরকম একটা সোয়েলিং, বগি সোয়েলিং আমরা বলে থাকি, এবং এর মধ্যে কিছু 5 পয়েন্ট পাওয়া যাবে। কিন্তু এই লিশনটা যতটা ইনফ্লেম, পেশেন্টের পেইন তত বেশি থাকে না। এবং এইটা যদি আপনি চিকিৎসা দ্রুত না করেন, অ্যাগ্রেসিভ চিকিৎসা না করেন, এখানে অ্যালোপেশিয়া হয়ে যেতে পারে। এজন্য এটা চিকিৎসাটা অ্যাগ্রেসিভ হতে হবে। আচ্ছা, চিকিৎসায় খুব বেশি ডিফারেন্স নাই। এখানে আপনাকে সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল দিতে হবে, টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল দিতে হবে, অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু দিবেন। আর এখানে যেটা জরুরি সেটা হলো একটা শর্ট কোর্স সিস্টেমিক স্টেরয়েড দিতে হবে। শর্ট কোর্স 5 দিনের জন্য, এই অ্যাকিউট ইনফ্লামেশনটা কমানোর জন্য এবং হেয়ার লসটা প্রিভেন্ট করার জন্য, অ্যালোপেশিয়া প্রিভেন্ট করার জন্য। এবং এই ডোজটা অবশ্যই 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটের নিচে হতে হবে। আচ্ছা, অনিকোমাইকোসিস এটা আমরা এখন পাই, খুব বেশি না, তবে কমও না। আমরা জানি যে নেল প্লেট এর ফাঙ্গাল ইনফেকশনকে আমরা অনাইকোমাইকোসিস বলে থাকি। অনাইকোমাইকোসিসের চিকিৎসা আমরা জানি যে একটা অ্যান্টিফাঙ্গাল দিতে হবে, সিস্টেমিক এবং একটা টপিক্যাল। মনে রাখার মতো বিষয় হলো যে নেইলে যদি ইনফেকশন হয় সেটা ছাড়তে 6 মাস সময় লাগতে পারে। এটা পেশেন্টকে বলে দিতে হবে যে এটা একটু দীর্ঘমেয়াদী চিকিৎসা। এটা 6 মাস একটা নতুন নখ, অর্থাৎ আপনার যে ডিজিজ নখ, এই ডিজিজ নখটা উঠে গিয়ে নতুন নখ তৈরি হতে 6 মাস সময় লাগতে পারে, সে পর্যন্ত চিকিৎসা নিতে হবে। যদিও আমরা সিস্টেমিক অ্যান্টিফাঙ্গালটা সাধারণত 2-3 মাসের বেশি ইউজ করি না। সিস্টেমিক অ্যান্টিফাঙ্গালটা 2 থেকে 3 মাস, এর বেশি নয়। কিন্তু টপিক্যালটা আমি যতদিন নতুন নখ না উঠে ততদিন ইউজ করতে পারি। এক্ষেত্রে চয়েস হচ্ছে টার্বিনাফিন, তবে আমরা আগে দিতাম ফ্লুকোনাজল উইকলি ডোজ, এখন আর দেওয়া হয় না। এটা টার্বিনাফিন দেওয়া হয় অথবা
ইট্রাকোনাজল দেওয়া হয়। আচ্ছা, ক্যান্ডিডিয়াসিস এটাও আমরা কমনলি পেয়ে থাকি, বিশেষ করে হাতের পায়ের আঙ্গুলের ফাঁকে, এবং অনেক সময় ইঙ্গুইনাল ফোল্ডে এটা হয়ে থাকে। এবং বিশেষ করে মহিলাদের যারা পানির কাজ বেশি করে বা পুরুষদের মধ্যেও যারা পানির কাজ বেশি করে, তাদের এই আঙ্গুলের ফাঁকে এরকম সাদা হয়ে থাকে। এটাকে আমরা ক্যান্ডিডাল ইন্টারট্রিগো বা ইরোশিও ইন্টারডিজিটালিস ব্লাস্টোমাইসেটিকা বলে থাকি। এটা হচ্ছে পিওরলি ক্যান্ডিডিয়াসিস। এই যে হাতে দেখতেছেন ক্যান্ডিডাল ইনফেকশন। এখানেও চিকিৎসা হলো খুব সহজ, একটা সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল, একটা টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল। আচ্ছা, ক্যান্ডিডিয়াসিসের জন্য আমাদের চয়েস হচ্ছে ফ্লুকোনাজল। ক্যান্ডিডিয়াসিসের জন্য প্রথমে আমরা ফ্লুকোনাজল দিয়ে ট্রাই করব, রেসপন্স ভালো করে, খুব বেশি একটা রেজিস্ট্যান্স নাই, এক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে ফ্লুকোনাজল দিবেন। আর রেসপন্স না করলে পরবর্তীকালে ইট্রাকোনাজল দিতে পারেন। পিটারিয়াসিস ভার্সিকোলর, এই ছবিটা বা এই পিকচারটা আমাদের নিকট খুবই কমন, আমরা এরকম পেশেন্টও খুব কমনলি পেয়ে থাকি। পিটারিয়াসিস ভার্সিকুলার বা অনেকে টিনিয়া ভার্সিকুলার বলে থাকে। হাইপোপিগমেন্টেড ম্যাকিউল অ্যান্ড প্যাচ। হাইপোপিগমেন্টেড ম্যাকিউল অ্যান্ড প্যাচ, এটা ডায়াগনোসিস করা খুব সহজ, আমরা দেখেই বুঝে ফেলতে পারি সাধারণত খালি চোখে। এখানে ফাইন স্কেলিং থাকে, ওয়েল ডিফাইন্ড মার্জিন থাকে, রিপেলড অ্যাপিয়ারেন্স থাকে, অর্থাৎ ছোট 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 কি বলে এটাকে পিনহেড সাইজের ম্যাকিউল হয়, সেটা কোয়ালেজ করে তারপর এটা বড় হয়। সাধারণত অ্যাসিমটোমেটিক থাকে। এটা সাধারণত অ্যাডাল্টদের বেশি হয়, পুরুষদের বেশি হয়, যারা গরম আবহাওয়ার মধ্যে কাজ করে গরমকালে এটা বেশি হয়। সাধারণত কোনো সমস্যা তৈরি করে না। একটু ভালো করে যদি দেখেন যে এর মার্জিন গুলো ওয়েল ডিফাইন্ড, কিছু স্কেলিং থাকতে পারে, ট্রাঙ্কে, নেকে এই জায়গাগুলোতে বেশি হয়, ফেসেও হতে পারে। আচ্ছা, অনেক সময় আরেকটা ফর্ম আছে হাইপার পিগমেন্টেড ফর্ম। হ্যাঁ, এটাও বেশি বেশি পাওয়া যায় না, তবে অনেক ক্ষেত্রে পাওয়া যায়। একজিলাতে, বিশেষ করে একজিলাতে এরকম হাইপার পিগমেন্টেড ভ্যারাইটি পাওয়া যায়। আচ্ছা, ফিচার অলরেডি আমরা বলে ফেলেছি সবগুলো। হাইপোপিগমেন্টেড, অনেক সময় হাইপার পিগমেন্টেড হতে পারে, সাইড বলে ফেলেছি। হট ওয়েদারে, সামার এটা বেশি হয়, ওভার ক্রাউডেড বেশি হয়। আচ্ছা, ডায়াগনোসিস তো আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিস করে থাকি, তবে এটার ডায়াগনোসিস করার জন্য উডস ল্যাম্প খুব ভালো একটা অপশন। উডস ল্যাম্প করলে এখানে গোল্ডেন গ্রিন বা ব্রাইট গ্রিন কালার পাওয়া যায়। পটাশিয়াম হাইড্রোক্সাইড মাইক্রোস্কোপি করলেও আমরা ফাঙ্গাল এলিমেন্ট পেতে পারি। আচ্ছা, ম্যানেজমেন্ট খুবই সহজ, খুবই সহজ। এখানে আপনি একটা অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু দিবেন, ফেনা করে আক্রান্ত স্থানে 10 মিনিট রাখবে প্রতিদিন, আর একটা টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল ক্রিম দিবেন, 2 বেলা বা 3 বেলা লাগাবে। 2 মাস চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে। তবে কারো কারো ক্ষেত্রে যদি এটা এক্সটেন্সিভ হয়ে থাকে, তখন আপনি একটা সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল দিতে পারেন। সিস্টেমিক অ্যান্টিফাঙ্গালের অনেক রকম অপশন আছে, ডোজ আছে। তো ডোজগুলোর মধ্যে একটা আছে রেগুলার দিতে পারেন, যেমন ফ্লুকোনাজল প্রতিদিন একটা করে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ দিতে পারেন, অথবা ফ্লুকোনাজল আমরা একটু হাই ডোজ এখানে দিয়ে থাকি, যে 300 to 400 মিলিগ্রাম উইকলি 2 to 3 উইকস এরকম দেওয়া হয়। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ যে বিষয়ে আলোচনা করলাম সেটা হলো আমাদের খুব কমন কিছু স্কিন ডিজিজ, কিন্তু এটা আমাদের জন্য অনেক বেশি বার্ডেন হয়ে গেছে, সেটার বিষয়ে আলোচনা করলাম। এখন আমরা ছোট ছোট আরো 3টা কমন স্কিন ইনফেকশন, যেটা জীবাণু দিয়ে হয়, সেরকম কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথমেই আমরা আলোচনা করব ইম্পিটিগো কন্টাজিওসা। আমরা একটা ছবি দেখে আসি। ইম্পিটিগো কন্টাজিওসা। আচ্ছা, আমরা দেখি ইম্পিটিগো কন্টাজিওসা আমরা চিনব কিভাবে। সেটা হলো এটা একটা হাইলি কন্টাজিয়াস সুপারফিশিয়াল ব্যাকটেরিয়াল স্কিন ইনফেকশন। তাহলে হাইলি কন্টাজিয়াস সুপারফিশিয়াল ব্যাকটেরিয়াল স্কিন ইনফেকশন, এখানে কি হবে, একটা শর্ট হিস্ট্রি থাকবে, অল্প দিনের, 3 দিন, 5 দিন, 7 দিন, এরকম খুব অল্প দিনের। একটা থিন ওয়াল্ড ভেসিকল হবে, র্যাপিডলি রাপচার করবে, রাপচার করে এখানে একটা ইরাইথেমেটাস এরিয়া তৈরি হবে, সেখান থেকে
সেরাস ফ্লুইড এক্সুডেট হতে পারে যেটা হাইলি কন্টাজিয়াস, ওই ফ্লুইডটা যেখানে লাগবে সেখানে আবার লিশন তৈরি হবে, এবং এই ফ্লুইডটা যখন ড্রাই হয়ে যাবে একটা ক্রাস্ট তৈরি করবে, আমরা ছবিতে যেটা দেখলাম ক্রাস্ট ফর্মেশন হবে। তাহলে ডায়াগনোসিসের পয়েন্ট হলো শর্ট হিস্ট্রি, একটা ভেসিকল তৈরি হবে, সেখান থেকে ফ্লুইড এক্সুডেশন হবে, এই ফ্লুইডটা যেখানে লাগবে সেখানে হবে, এবং এই ফ্লুইডটা যখন ড্রাই হয়ে যাবে সেখানে ক্রাস্ট ফর্মেশন হবে। আচ্ছা, ট্রিটমেন্ট হচ্ছে, আচ্ছা ফ্যাক্টরের মধ্যে এটা সাধারণত বাচ্চাদের বেশি হয়, এর আরেকটা ফর্ম আছে একদম বোলাস ফর্ম, মানে বড় বড় বোলা নিয়ে তৈরি হবে। প্রথমটা যেটা বললাম সেখানে ছোট বোলা হয়, কিন্তু এগুলোতে বড় বড় বোলা তৈরি হয়। আচ্ছা, এখানে স্ট্যাফিলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস আলাদা আলাদা থাকতে পারে অথবা একই সঙ্গে থাকতে পারে। ডায়াগনস্টিক পয়েন্ট আমরা বললাম যে শর্ট হিস্ট্রি, হাইলি কন্টাজিয়াস, সেরাস এক্সুডেট এবং গোল্ডেন ইয়েলো ক্রাস্ট বাচ্চাদের বেশি হবে। আইডিয়াল হলো যে অর্গানিজম কালচার করে সেন্সিটিভিটি করে অ্যান্টিবায়োটিক দেওয়া, কিন্তু আমরা অত দূরে যাই না, আমরা খুব সিম্পলি একটা সিস্টেমিক অ্যান্টিবায়োটিক আর একটা টপিক্যাল অ্যান্টিবায়োটিক দিয়ে এটা ভালো করতে পারি। সিস্টেমিক অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে সেফ্রাডিন অথবা সেফ্রোক্সিম হচ্ছে চয়েস, আর টপিক্যালের ক্ষেত্রে মিউপিরোসিন। হারপিস জোস্টার, এটা ডেইলি প্র্যাকটিসে মোটামুটি কমনলি এসে থাকে। আমরা জানি যেটা ভেরিসেলা বা চিকেন পক্সের ভাইরাস দিয়ে হয়, রিঅ্যাক্টিভেশন হয়। লিশনটা আমরা চিনি, খুবই টিপিক্যাল বা আইডেন্টিক্যাল লিশন, এটা হলো গ্রুপড ভেসিকল ডার্মাটোমাল ডিস্ট্রিবিউশন। ডার্মাটোমাল ডিস্ট্রিবিউশনে অর্থাৎ একটা নির্দিষ্ট ডার্মাটোম জুড়ে গ্রুপড ভেসিকল তৈরি হবে। ইউজুয়ালি এটা পেইনলেস হয়, তবে অনেক ক্ষেত্রে এটা পেইনফুল হয়, বিশেষ করে যাদের বয়স বেশি, যাদের কোমরবিডিটি আছে, যারা ইমিউনো কম্প্রোমাইজড, তাদের ক্ষেত্রে এটা পেইনফুল হয়। এটা বেশি হয় হচ্ছে এই গ্রুপে, অর্থাৎ যারা এজড গ্রুপ, ইমিউনো কম্প্রোমাইজড বা ইমিউনো কম্পিটেন্ট না, তাদের ক্ষেত্রে এটা বেশি হয়। তাহলে আমরা ছবি দেখলাম, এটা খুবই আইডেন্টিক্যাল বা টিপিক্যাল ছবি। এই ছবিটা যদিও অত ভালো না, কিন্তু কাছাকাছি। আচ্ছা, গ্রুপ ভেসিকল ডার্মাটোমাল ডিস্ট্রিবিউশন ডু নট ক্রস মিড লাইন, এটা হচ্ছে যে কোনো এক পাশে হবে। আমরা প্রথম ছবিটা যেটা দেখলাম যে বডির এক পাশে হয়েছে, আরেক পাশে নাই, এক্ষেত্রেও তাই। আচ্ছা, ডার্মাটোম জুড়ে হবে, পেইন থাকে, আমরা বললাম বার্নিং সেন্সেশন থাকে, অনেক সময় সেকেন্ডারি ইনফেকশন হয়ে যেতে পারে। কমনলি হয় সাধারণত থোরাসিক নার্ভগুলোতে বা থোরাসিক ডার্মাটোমে, তার এরপরে হলো ট্রাইজেমিনাল, এরপরে লাম্বার। রিস্ক গ্রুপ আমরা বলে ফেললাম, যাদের ক্রনিক ডিজিজ আছে যেমন ডায়াবেটিস, সিকেডি, যারা ইমিউনো কম্প্রোমাইজ, যারা এল্ডারলি, তাদের ক্ষেত্রে বেশি হয়। ডায়াগনোসিস, এটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস। আচ্ছা, আমরা ম্যানেজমেন্টে চলে আসি। ম্যানেজমেন্ট হচ্ছে আমরা পেশেন্টদেরকে বোঝাবো, পেশেন্টরা একটু অরিড থাকে, যেটা কি হলো, এত ব্যথা কেন, মানে ভয়ে থাকে, আতঙ্কে থাকে, পেশেন্টকে রিঅ্যাসুরেন্স এবং কাউন্সেলিং হলো যেটা ভয়ের কিছু নেই, এটা একটা ভাইরাল ডিজিজ, একটা জীবাণু দিয়ে হয়েছে, এটা ঠিক হয়ে যাবে। পেইন যদি থাকে আমরা এনএসআইডস এবং পিপিআই দিব, সিস্টেমিক অ্যান্টিভাইরাল দিতে পারি, অ্যামিট্রিপটাইলিন দিই পেইন কমানোর জন্য, বিকমপ্লেক্স দিই পোস্ট হার্পেটিক নিউরালজিয়া প্রিভেন্ট করার জন্য, টপিক্যাল অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। টপিক্যাল অ্যান্টিভাইরালের কোনো রোল নাই এখানে, টপিক্যাল অ্যান্টিভাইরালের কোনো রোল এখানে নাই। আচ্ছা, আবার আমরা ট্রিটমেন্টে আরেকটু দেখি, সেটা হলো সিস্টেমিক অ্যান্টিভাইরাল আমরা কখন দিব, কোনটা দিব, কাকে দিব। সিস্টেমিক অ্যান্টিভাইরাল আমরা তাদেরকেই দিব যাদের কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা বেশি। কাদের কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা? তারা হলো এই রিস্ক গ্রুপ। এখানে যে রিস্ক গ্রুপটা দেওয়া আছে, যাদের বয়স বেশি, যাদের ক্রনিক ডিজিজ আছে, যারা ইমিউনো কম্প্রোমাইজড বা ইমিউনো সাপ্রেসড, তাদের ক্ষেত্রে আমরা সিস্টেমিক অ্যান্টিভাইরাল দিব। কিন্তু এগুলো যদি না থাকে, বয়স যদি কম হয়, তার ক্ষেত্রে আমার সিস্টেমিক অ্যান্টিভাইরাল দরকার নাই। আচ্ছা, পেইন বেশি হয় কাদের? এই এজ গ্রুপে। কমপ্লিকেশন বেশি হয় কাদের? এই এজ গ্রুপে।
সুতরাং এই এজ গ্রুপকে আমরা একটু কশাসলি চিকিৎসা করব যেন কমপ্লিকেশন কম হয়, পোস্ট হারপেটিক নিউরোলজিও কম হয়। তাহলে আমার এনএসআইডস লাগবে এই এজ গ্রুপে, কারণ যাদের বয়স কম তাদের ক্ষেত্রে ব্যথা তেমন একটা থাকে না। যাদের বয়স 20 বছর 25 বছর তাদের ক্ষেত্রে ব্যথা তেমন প্রবলেম না, কিন্তু বয়স্ক মানুষদের ক্ষেত্রে অনেক বেশি ব্যথা হয়। তাহলে তাদের ক্ষেত্রে আমাদের ব্যথার ওষুধ দিতে হবে, অ্যান্টিভাইরাল দিতে হবে। আর অ্যান্টিভাইরাল দেওয়ার ক্ষেত্রে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, যে যত আর্লি দেওয়া যায় তত রেসপন্স ভালো। দেরি করে দিলে অ্যান্টিভাইরাল খুব একটা কাজ করে না। মানে যদি মনে করেন যে এটা 72 ঘন্টা পরে দেন তাহলে অ্যান্টিভাইরাল খুব একটা কাজ করে না। 72 ঘন্টার মধ্যে দিলে, অর্থাৎ লিশন শুরু হওয়ার 72 ঘন্টার মধ্যে দিলে অ্যান্টিভাইরালটা ভালো কাজ করে। তার পরবর্তী কমপ্লিকেশন নিউরালজিয়া প্রিভেন্ট করে ভালো, বা ইরাপশন প্রিভেন্ট করে। কিন্তু যদি 72 ঘন্টার পরে দেন তাহলে অতটা ভালো কাজ করে না। এর পাশাপাশি কোনো ক্ষেত্রে আমরা আবার সিস্টেমিক অ্যান্টিবায়োটিকও দিয়ে থাকি। যদি মনে হয় যে এটা সেকেন্ডারি ইনফেকশন হতে পারে, ভেসিকল গুলো রাপচার হয়ে গেছে, প্রোন টু ইনফেকশন, তখন আমরা একটা সিস্টেমিক অ্যান্টিবায়োটিকও দিয়ে দেব। আচ্ছা, কমপ্লিকেশন তো আমরা জানি। আচ্ছা, এরপরে আসছে পোস্ট হারপেটিক নিউরালজিয়া। এটাও আপনারা সবাই জানেন যে হাসপিস জোস্টারের পরে পোস্ট হারপেটিক নিউরালজিয়া হয়ে থাকে। এই গ্রুপটা আমরা অলরেডি বলে ফেলেছি কাদের ক্ষেত্রে হয়। এদের ট্রিটমেন্ট হচ্ছে যে আমরা ওই যে বললাম অ্যাগ্রেসিভ চিকিৎসার মধ্যে হচ্ছে যে আমরা এই গ্রুপকে সিস্টেমিক অ্যান্টিভাইরাল দেওয়ার চেষ্টা করব, যাতে করে এই যে কমপ্লিকেশন গুলোর মধ্যে স্পেশালি পোস্ট হারপেটিক নিউরোলজিয়া প্রিভেন্ট করে। আর যদি ব্যথা হয়েই যায় তখন আমাদের ব্যথার ওষুধ একটু বেশি দিন কন্টিনিউ করতে হবে, তার সঙ্গে গাবার্টমেন্টিন, প্রিগাবালিন যোগ করতে হবে। পেশেন্ট কাউন্সেলিং করতে হবে যে এই যে পেইনটা, এটা 3 থেকে 6 মাস পর্যন্ত থেকে যেতে পারে, এটা আস্তে আস্তে কমবে। 3 থেকে 6 মাস, রেয়ারলি এটা আরো বেশি দিন থাকে। আচ্ছা, তৃতীয় হচ্ছে ওয়ার্ট বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এটাও আমরা জানি খুব কমন, খুবই কমন। এই যে আপনারা বাম দিকে যে হাতের ছবিটা দেখতে পাচ্ছেন, ওয়ার্ট, এটা হলো ক্লোজ ভিউ। ক্লোজলি আমরা যখন বিশেষ করে ম্যাগনিফাইং গ্লাসে যদি দেখি, এটা হলো আইডেন্টিফিকেশন পয়েন্ট। তাহলে আমরা দেখবো যে এখানে থ্রম্বোসড ব্লাড ভেসেল আছে, যেটাকে আমরা ব্ল্যাক ডট বলে থাকি। এই যে ব্ল্যাক ডট গুলো আপনারা দেখতে পাবেন যদি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখেন। এখানেও একটা ওয়ার্ড, একই ছবি, অনেকগুলো ওয়ার্ড। আচ্ছা, তাহলে ডায়াগনোসিস হচ্ছে ক্লিনিক্যালি আমরা একটা ওয়ার্টি, রাফ, ড্রাই লিশন পাবো। দ্বিতীয় হচ্ছে ব্ল্যাক ডট পাবো। আর তৃতীয় হচ্ছে অ্যাসিটো হোয়াইটেনিং। অ্যাসিটিক অ্যাসিড দিয়ে দিলে এখানে হোয়াইট হয়ে যাবে, এটাকে আমরা অ্যাসিটো হোয়াইটেনিং বলে থাকি। আচ্ছা, তাহলে আপনারা ওয়ার্ড চিনতে পারবেন, কোনো সমস্যা নাই। প্রথমে ছোট হয়, পরে আস্তে আস্তে বড় হতে থাকে। প্রথমে স্কিন কালার থাকে, পরে আস্তে আস্তে এটা একটা ওয়ার্টি, ডার্টি চেহারা ধারণ করে। অনেক সময় এগুলোর মাঝখানে স্কেলিং, ফিশার এগুলো থাকতে পারে। বডির এক্সপোজড পার্টগুলোতে বেশি হয়, অনেক সময় জেনিটালেতেও থাকতে পারে, ফেসেও থাকতে পারে। চিকিৎসা কি? চিকিৎসা হলো ওয়ার্টের সবচেয়ে ভালো চিকিৎসা হচ্ছে ক্রায়ো। পেশেন্টকে ক্রায়ো দিতে হবে। আচ্ছা, ক্রায়ো তো সব জায়গায় অ্যাভেইলেবল না, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে হলো টপিক্যাল কিছু প্রিপারেশন বাজারে পাওয়া যায়, যেমন স্যালিসাইলিক অ্যাসিড। আমরা শুধু স্যালিসাইলিক অ্যাসিড দিতে পারি। তবে এই স্যালিসাইলিক অ্যাসিড যদি আপনি দিতে চান তাহলে এখানে আপনাকে কমপক্ষে 20% বা 30% দিতে হবে, 20 to 30%। এই 20 to 30% আবার কমার্শিয়ালি পাওয়া যায় না, এটা ওই যে ভাম্প অ্যান্ড কোম্পানি থেকে তৈরি করে নিতে হয়। এছাড়াও বাজারে আরো কিছু প্রিপারেশন কম্বিনেশন পাওয়া যায়, স্যালিসাইলিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিডের কম্বিনেশন, যেমন স্যালিটিক সলিউশন, এগুলো দেওয়া যায়। আর ইলেকট্রো করা যায় যদি অনেক বড় থাকে, তাহলে ডিবাল্কিং করার জন্য, অর্থাৎ সাইজটা ছোট করার জন্য ইলেকট্রো করা যায়। কিন্তু ইলেকট্রো আসলে ছোটগুলোর জন্য ট্রিটমেন্ট অপশন না। এবং সর্বশেষ হলো, এটা কোনোভাবেই এক্সিশন করা যাবে না। এক্সিশন কন্ট্রাইন্ডিকেটেড, এক্সিশন করলে রিকার করবে। আচ্ছা, এখন তাহলে আমরা ইনফেকশনস গুলো থেকে বের হয়ে যাচ্ছি। আমরা আরেকটা চ্যাপ্টারে প্রবেশ করতে যাচ্ছি, সেটা নাম হলো অ্যালার্জি।
অ্যালার্জি আসলে ভাস্ট একটা বিষয়। এর ভিতরে অনেক কিছু আছে, অনেক বিষয় আছে এবং এই অ্যালার্জিটাও বর্তমান সময়ে অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে আমাদের। অনেক বেশি পরিমাণ। এখানে আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটা হচ্ছে আর্টিকেরিয়া, কমন একটা বিষয়। এছাড়া ডার্মাটাইটিস বা এক্সিমা আছে, অ্যাটোপিক, সেবরিক আর প্রাইগো সিমপ্লেক্স। আচ্ছা, আর্টিকেরিয়া আমরা সবাই জানি। আমরা এই ছবিটা দেখি, এখানে দেখেন অনেকগুলো ছবি আছে এবং আমরা আসলে জানি আর্টিকেরিয়া কেমন হয়। আর্টিকেরিয়া আসলে আমরা যদি ডায়াগনোসিস করতে চাই তাহলে ডায়াগনস্টিক পয়েন্ট হচ্ছে অ্যাপিয়ারেন্স অফ হুইল। এই যে আমরা যে লিশনগুলো দেখতে পাচ্ছি এটাকে বলা হয় হুইল। এই লিশনগুলোর নাম হচ্ছে হুইল। এই যে এটা একটা রেড ইলেভেটেড এরিয়া। এটাকে দেখতে অনেক সময় প্লেকের মতো মনে হয়, উঁচু উঁচু লাল এরিয়া বা ফুলে যাওয়া, আমরা সহজ বাংলায় বলে থাকি যে চামড়া ফুলে যায় এবং এটাকে আমাদের ভাষায় আমরা বলি অ্যাপিয়ারেন্স অফ দ্য হুইল। হুইল আসবে। এরপরে দ্বিতীয় ডায়াগনস্টিক পয়েন্ট হলো এই হুইল গুলো আবার থাকে না, চলে যায়। আসে, কয়েক ঘন্টা থাকে, 2 ঘন্টা 3 ঘন্টা, এরপর আবার চলে যায়। আবার নতুন জায়গায় তৈরি হয়, আবার চলে যায়। তাহলে আসে এবং যায়, অ্যাপিয়ারেন্স অফ হুইল। এবং এই হুইলটা যে আসে যায় এটার নাম হলো ইভানেসেন্ট। এই দুইটা ক্রাইটেরিয়া থাকবে, এর সঙ্গে সিভিয়ার ইচিং, বার্নিং, স্টিংিং সেন্সেশন থাকবে। এই তিনটা ক্রাইটেরিয়া দিয়ে আমরা আর্টিকেরিয়া চিনে থাকি। এটা যে কোনো বয়সে হতে পারে, যে কোনো সেক্সে হতে পারে, ছোট বাচ্চাদেরও অনেক সময় হয়। আর্টিকেরিয়ার আবার দুইটা ফর্ম, একটা হচ্ছে অ্যাকিউট আর একটা হচ্ছে ক্রনিক। অ্যাকিউট আর্টিকেরিয়ার ক্রাইটেরিয়া হলো যে লিশনগুলো একটু বেশি সময়, দীর্ঘ সময় ধরে থাকে এবং ডিজিজের ডিউরেশনটা, লিশনের ডিউরেশনটা বেশি আর ডিজিজের ডিউরেশনটা কম। অর্থাৎ যদি 6 সপ্তাহ মধ্যে আসে তখন আমরা এটাকে অ্যাকিউট বলি, আর 6 সপ্তাহ পার হয়ে গেলে তখন আমরা তাকে ক্রনিক আর্টিকেরিয়া বলে থাকি। আচ্ছা, আর্টিকেরিয়ার অনেক কারণ আছে, অনেক কারণ আছে। সবচাইতে কমন কারণ হলো ইডিওপ্যাথিক, অর্থাৎ আমরা জানি না এটার কারণ, খুঁজে পাই না। তবে অনেকগুলো অ্যাসোসিয়েশন আছে, যেমন আমরা যদি সহজে মনে রাখতে চাই তাহলে প্রথম কারণ হচ্ছে ইডিওপ্যাথিক, দ্বিতীয় হলো কিছু ড্রাগস আছে। ড্রাগস, এখানে কয়েকটা ড্রাগস এর নাম দেওয়া আছে, যেমন স্যালিসাইলিক, বেনজয়েক অ্যাসিড ডেরিভেটিভস, কিছু অ্যান্টিবায়োটিক আছে, অ্যাসপিরিন আছে, এরকম কিছু আছে। তাহলে প্রথমে হচ্ছে ড্রাগস, ড্রাগসে আর্টিকেরিয়া হয়। দ্বিতীয় হচ্ছে কিছু ফুড, এখানে অনেকগুলো ফুডের নাম দেওয়া আছে দেখেন। এবং মজার বিষয় হচ্ছে যে এখানে যে ফুডগুলোর নাম দেওয়া আছে এই ফুডগুলোকে আমরা অ্যালার্জিক ফুড হিসেবে মনে করি না। যেমন চকলেট, নাটস, পিনাট, টমেটো, স্ট্রবেরি, মেলন, পর্ক, চিজ, গার্লিক, অনিয়ন, এগ, মিল্ক। হ্যাঁ, আর যেগুলো চেস্টনাট, বানানা, কিউই, আচ্ছা, তো এগুলোকে আমরা আসলে অ্যালার্জিক ফুড বলে মনে করি না। আর আমরা যেগুলোকে মনে করি সেগুলোর নাম এখানে নাই। আচ্ছা, এছাড়া কিছু ফুড অ্যাডিটিভস আছে, অর্থাৎ ফুডকে যারা আরো ইয়ে করে সেরকম কিছু জিনিসের নাম আছে। সর্বশেষ হচ্ছে ইনফেকশন। ইনফেকশন মধ্যে হেলিকোব্যাক্টার পাইলোরি আছে, হেপাটাইটিস বি, সি ভাইরাস আছে, তারপরে আছে ইনফেকশাস মনোনিউক্লিওসিস আছে এবং হেলমেন্থ আছে। তাহলে আমরা আর্টিকেরিয়ার যদি কজে যাই তাহলে কিন্তু আমরা দেখব যে বেশিরভাগ ক্ষেত্রেই প্রথম কজটা দায়ী, অর্থাৎ আমরা কজ খুঁজে পাবো না, অর্থাৎ ইডিওপ্যাথিক। আর অল্প সংখ্যক ক্ষেত্রে আমরা কজ খুঁজে পাবো, তার মধ্যে ড্রাগ, ফুড এবং ইনফেকশন। ড্রাগ, ফুড, ইনফেকশন। আচ্ছা, প্যাথোজেনেসিস আমাদের জানা খুব বেশি জরুরি না। তাহলে ডায়াগনোসিস আমরা বলে ফেললাম। এর ডিফারেন্সিয়াল হচ্ছে এনজিওইডিমা। এনজিওইডিমার সঙ্গে এটার ডিফারেন্স হচ্ছে আর্টিকেরিয়াটা সাধারণত স্কিনে হয়, আর এনজিওইডিমা গুলো হয় স্কিনে, কিন্তু বডির যে জায়গাগুলো বেশি সফট মনে করেন বা ডিস্টেন্সেবল জায়গা, যেমন এয়ার লোবিউল, কানের লতি, তারপরে হচ্ছে আইলিড,
লিপ, টাং, এইসব জায়গাগুলোতে বেশি হয়। জেনিটালিয়া অর্থাৎ যেগুলো অনেক বেশি ডিস্টেন্সেবল, মানে এগুলোতে ইডিমা হলে অনেক বেশি ইডিমা হয়। স্কিনিমা ইডিমা হলে তো অত বেশি হয় না। আর দ্বিতীয় ডিফারেন্সিয়েট পয়েন্টিং হলো যে অ্যাঞ্জিওইডিমাতে পেইন থাকে, আর্টিকেরিয়াতে ইচিং থাকে। এবং তৃতীয় ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে অ্যাঞ্জিওইডিমা গুলো সাধারণত রাতে আসে, মানে পেশেন্ট ঘুমায় আছে, এই অ্যাঞ্জিওইডিমার সোয়েলিং এবং পেইনের জন্য ঘুম থেকে উঠে যাবে। আর আর্টিকেরিয়ার ক্ষেত্রে যেটা হবে সেটা হলো যেটা আমরা বললাম যে এখানে অ্যাপিয়ারেন্স অফ হুইল, যেটা ইভানেসেন্ট থাকবে এবং ইচিং থাকবে। এটা যে কোনো সময় আসে, তবে ঘুমের মধ্যে আসে না, জাগ্রত অবস্থায় আসে। অনেক পেশেন্ট বলে যে এটা রাতে বা সন্ধ্যার দিকে বেশি হয়। আচ্ছা, ইনভেস্টিগেশন অ্যাকর্ডিং টু সাসপিশন। আর্টিকেরিয়া অ্যাকিউট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা অনেক সময় সিস্টেমিক স্টেরয়েড ইউজ করি। অ্যাকিউট আর্টিকেরিয়ার ক্ষেত্রে শর্ট কোর্স বা শর্ট ডিউরেশন সিস্টেমিক স্টেরয়েড 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট ব্যবহার করে থাকি 5 দিন বা 7 দিনের জন্য। এর সঙ্গে সঙ্গে অ্যান্টিহিস্টামিন থাকে এবং অ্যান্টিহিস্টামিন, তারপরে মন্টেলুকাস্ট, এগুলো থাকে। অনেক ক্ষেত্রে আইএম অ্যান্টিহিস্টামিন দেওয়া লাগতে পারে অ্যাকিউট কেসে। আচ্ছা, ক্রনিক আর্টিকেরিয়া এটা হলো সবচাইতে ডিফিকাল্ট চিকিৎসা করার ক্ষেত্রে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে ক্রনিক আর্টিকেরিয়া একটা ক্রনিক কন্ডিশন। অর্থাৎ পেশেন্টরা মনে করে যে আমার তো একটা অ্যালার্জি হয়েছে, একটু ফুলে যাচ্ছে, চুলকাচ্ছে, এই আর এমন কি, চিকিৎসা দিচ্ছি কিন্তু ভালো হচ্ছে না কেন। কিন্তু আসলে যদি আমরা কারণ খুঁজে না পাই তাহলে ভালো করবো কিভাবে? এই জন্য এই ক্রনিক আর্টিকেরিয়াটা একটা ক্রনিক ডিজিজ, অর্থাৎ লাইফ লং ডিজিজ। এটা লাইফ লং চিকিৎসা নিতে হবে। এটা পেশেন্ট কাউন্সিলিং এ বলে দিতে হবে যে যেহেতু এটার কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, সুতরাং এর চিকিৎসাটা চলবে, চলমান থাকবে। এটা ছেড়ে দিলে বেড়ে যেতে পারে, আর চিকিৎসায় থাকলে কন্ট্রোলে থাকবে। আচ্ছা, এখন ক্রনিক আর্টিকেরিয়া আমাদেরকে সবচেয়ে বেশি ডিস্টার্ব করে। পেশেন্ট গুলো তো আসলে যতদিন ওষুধ খায় ততদিন ভালো, ওষুধ ছেড়ে দিলে আবার চলে আসে। তো এটা আমাদের কাউন্সিলিং এ বলে দিতে হবে যে দেখেন আপনার ডিজিজটা এরকম, আপনাকে চিকিৎসা নিয়েই ভালো থাকতে হবে। পেশেন্টরা অনেক সময় এটা ইয়ে হয়ে যায়, ফেড আপ হয়ে যায়, চিকিৎসা নিতে নিতে ডিপ্রেসড হয়ে যায়। কাউন্সিলিং করতে হবে ভালো করে, যেটা বড় কোনো ডিজিজ না, এটা আপনার তেমন কোনো ক্ষতি করবে না, জীবন সংহার করবে না, কিন্তু চিকিৎসা না নিলে এটা বেড়ে যাবে বা চুলকানি বাড়লে তখন আপনার লাইফ, ডে টু ডে লাইফ হ্যাম্পার হবে। তাহলে কাউন্সিলিংটা ইম্পর্টেন্ট। আর এরপরে আমরা যে চিকিৎসাগুলো দিয়ে থাকি সেগুলো হচ্ছে অ্যান্টিহিস্টামিন, এর সঙ্গে আমরা H2 ব্লকার দিই, মন্টেলুকাস্ট দিই। এই তিনটা মেইনলি দেওয়া হয়। আর কজের দিকে তাকাই আমরা কোনো কোনো ক্ষেত্রে অ্যান্টিহেলমিনথিক দিয়ে থাকি। তাহলে 4টা অপশন, একটা হলো অ্যান্টিহিস্টামিন, দ্বিতীয় হলো H2 ব্লকার, তৃতীয় হচ্ছে মন্টেলুকাস্ট এবং চতুর্থ হচ্ছে অ্যান্টিহেলমিনথিক। এখন এই অ্যান্টিহিস্টামিন বা H1 ব্লকারের ক্ষেত্রে আমরা একটু আপনাদেরকে ইয়ে দিতে চাই, যেখানে আমরা বিভিন্ন রকমের কম্বিনেশন ইউজ করে থাকি। যেমন আপনি ফেক্সোফেনাডিন সিঙ্গেল ইউজ করতে পারেন। তো সিঙ্গেল ইউজ করার ক্ষেত্রে বা আপনার দেওয়ার প্রিন্সিপাল হলো যে আপনি যেকোনো একটা অ্যান্টিহিস্টামিন দেন, হাইয়েস্ট ডোজে দেন। একটা অ্যান্টিহিস্টামিন তার হাইয়েস্ট ডোজে দিতে হবে। যদি আপনি ফেক্সোফেনাডিন দিতে চান তাহলে একটা ফেক্সোফেনাডিন দেন 180। যদি একটাতে দেন, একটা প্রথমে দিবেন, কাজ না হলে 2টা করে দেন, 2 বেলা। তার সঙ্গে ফেমোটিন দিয়ে দেন। এটাতে কন্ট্রোল হয়ে থাকলে ভালো। আচ্ছা, এছাড়া যদি আপনি মনে করেন যে ফেক্সোফেনাডিনে কন্ট্রোল হচ্ছে না, এর সঙ্গে দ্বিতীয় আরেকটা ড্রাগ যোগ করতে পারেন, আরেকটা অ্যান্টিহিস্টামিন অন্য গ্রুপের, যেমন এর সঙ্গে হাইড্রোক্সিজিন যোগ করতে পারেন। আচ্ছা, অথবা আপনি হাইড্রোক্সিজিন দিয়ে শুরু করতে পারেন, যে হাইড্রোক্সিজিন 25 মিলিগ্রাম বিডি দিলাম, তার সঙ্গে ফেমোটিড দিলাম, যদি কন্ট্রোল না হয় এর সঙ্গে ফেক্সোফেনাডিন যোগ করে দিলাম। এরকম কম্বিনেশন আমরা ইউজ করে থাকি। এবং কম্বিনেশন দেওয়ার ক্ষেত্রে প্রথম যে ড্রাগটা ইউজ করবেন সেটার হাইয়েস্ট ডোজে যেতে হবে। এটাতে রেসপন্স না করলে পরে সেকেন্ড ড্রাগ যোগ করতে হবে। হাইয়েস্ট ডোজে না গিয়ে সেকেন্ড ড্রাগ যোগ করা যাবে না। আচ্ছা, তো এটা হলো আপনাদের অভিজ্ঞতা বলেন, দেখতে দেখতে এটা হয়ে যাবে যে কোনটাতে রেসপন্স করছে সেটা চলতে থাকবে, চলমান থাকবে। আবার অনেক সময় দীর্ঘদিন চলতে থাকলে অ্যান্টিহিস্টামিন অনেক সময় কাজ করতেছে না, সেক্ষেত্রে আবার চেঞ্জ করা লাগতে পারে। তবে এখানে খুব জরুরি হলো যে ডিজিজটা আমাদের চেনা, ট্রিটমেন্টটা আমাদের চেনা,
কিন্তু কাউন্সেলিং করে পেশেন্টকে আমাদেরকে বোঝাতে হবে, আস্থায় নিয়ে আসতে হবে যে এটা আসলে এরকমই, আপনাকে এভাবেই ভালো থাকতে হবে। যদি কজ খুঁজে পান ভালো, না পেলে তো এটা আর আহামরি খুব বড় কোনো রোগ না, কিন্তু আপনাকে কিছু চিকিৎসা চলমান থাকবে। আচ্ছা, এখন আমরা আরেকটা ডিজিজ সম্পর্কে জানতে যাচ্ছি, সেটা হলো কন্টাক্ট ডার্মাটাইটিস। এটাও খুবই কমন আমাদের ডেইলি প্র্যাকটিসে। কন্টাক্ট ডার্মাটাইটিস বিষয়টা হলো যে আমাদের বডির বা স্কিনের কন্টাক্টে যে সকল সাবস্টেন্স আসে, তার আ কিছু সাবস্টেন্সকে আমাদের স্কিন ফরেন মনে করে। ফরেন মনে করে সেটার এগেইনস্ট এ হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন দেয়। সেটাকেই আমরা ডার্মাটাইটিস বলে থাকি। তো আ কনট্যাক্ট ডার্মাটাইটিস ২ ধরনের। একটা হচ্ছে ইরিটেন্ট কনট্যাক্ট ডার্মাটাইটিস, আরেকটা হচ্ছে অ্যালার্জিক কনট্যাক্ট ডার্মাটাইটিস। তো ইরিটেন্ট কনট্যাক্ট ডার্মাটাইটিস হচ্ছে যে আ একটা ছবি দেখাতে পারলে ভালো হতো। এখানে আসলে আমার কাছে ইরিটেন্ট এর ছবি নাই এই মুহূর্তে। তো আচ্ছা, যাই হোক। ইরিটেন্ট কনট্যাক্ট ডার্মাটাইটিস হচ্ছে যে কোনো একটা অ্যাসিড বা অ্যালকালি যদি আপনার স্কিনের উপরে পড়ে তাহলে কি হবে? স্কিনটা পুড়ে যাবে বা স্কিনটা ডিস্ট্রাকশন হয়ে যাবে। অর্থাৎ সরাসরি তার কেমিক্যাল প্রপার্টিজ এর জন্য স্কিনকে ড্যামেজ করে। এটা হচ্ছে ইরিটেন্ট কনট্যাক্ট ডার্মাটাইটিস। এখানে আমরা বৈশিষ্ট্য দিয়েছি যে অ্যা পরিমাণ একটু বেশি লাগে। এখানে পেইন এবং বার্নিং সেনসেশন থাকে। প্রিভিয়াস এক্সপোজার এর দরকার নাই। ডাইরেক্ট টিস্যু ইনজুরি হয় এবং ডার্মাটাইটিসটা শুধুমাত্র যে জায়গাতে কনট্যাক্ট হয়েছে সেই জায়গাতে লিমিটেড থাকে। যেমন আমরা উদাহরণ দিলাম যে স্কিনের উপরে যদি কোনো পড়ে বা কোনো অ্যালকালি পড়ে বা যেটা স্কিনের জন্য হার্মফুল, এরকম কিছু পড়লে ডাইরেক্ট যে টিস্যু ইনজুরি হয়, এটার নাম হচ্ছে ইরিটেন্ট কনট্যাক্ট ডার্মাটাইটিস। আচ্ছা, এখন আমাদের মেইন যে আলোচ্য বিষয় সেটা হলো অ্যালার্জিক কনট্যাক্ট ডার্মাটাইটিস, যেটা আমি বলতেছিলাম যে কোনো একটা সাবস্টেন্স বা কোনো কিছু স্কিনের সংস্পর্শে আসলে স্কিন যদি এটাকে ফরেন হিসাবে চিহ্নিত করে তাহলে এটার এগেইনস্টে হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন দেখায় এবং এই হাইপার সেনসিটিভিটি হচ্ছে টাইপ 4 হাইপার সেনসিটিভ রিঅ্যাকশন। টাইপ 4 হাইপার সেনসিটিভ রিঅ্যাকশনের জন্য আমরা জানি যে প্রিভিয়াস একটা এক্সপোজার এর দরকার হয়। একই জিনিস যদি আবার স্কিনের সংস্পর্শে আসে তখন স্কিন এটাতে রিঅ্যাকশন দেখায়। সেখানে ইনফ্লামেশন হয়, ইডিমা হয়, সোয়েলিং হয়, পেইন হয়, তারপরে ইচিং হয় এবং অনেক সময় এখানে ভেসিকুলেশন হয়, এক্সিমাটাইজেশন হয়। আচ্ছা, তো এই আ কনট্যাক্ট ডার্মাটাইটিসের প্যাথোজেনেসিস আমার মনে হয় বেশি দরকার নাই। আমি এখানে তাও কিছুটা লিখেছিলাম। তো যাই হোক, কনট্যাক্ট ডার্মাটাইটিস যেটা অ্যালার্জিক কনট্যাক্ট ডার্মাটাইটিস সেটাকে আমরা ৩ ভাগে ভাগ করি চিকিৎসার সুবিধার্থে। একটা হচ্ছে অ্যাকিউট। অ্যাকিউট ক্ষেত্রে কি হয়? যে যখন একদম শুরুতে স্কিন যে ইনফ্লামেশনটা দেয় সেটাকে আমরা অ্যাকিউট অ্যালার্জিক কনট্যাক্ট ডার্মাটাইটিস বলি। যেমন এখানে আপনারা একটা ছবি দেখছেন। এই ছবিটাকে আমরা বলে থাকি সাধারণত পম্ফোলিক্স। অর্থাৎ আঙ্গুলের সাইড গুলোতে এরকম প্যাপিউল ডেভেলপ করে যেটা সিভিয়ারলি ইচিং। হিস্ট্রি থাকবে অল্প দিনের। এছাড়া এই হাতের ছবিটাও দেখেন। এখানে হলো যে কোনো কিছুর কনট্যাক্টে এখানে ইনফ্লামেশন হয়েছে, সাথে, সাথে ইনফেকশন হয়েছে, ৫ পয়েন্ট আছে। আচ্ছা, তাহলে এখানে হিস্ট্রি থাকবে অল্প দিনের, অ্যাকিউট ইনফ্লামেশন থাকবে, ইরাইথেমা থাকবে, ইডিমা থাকবে, ভেসিকুলেশন, এক্সুডেশন, ফিসার, এমনকি পাস থাকতে পারে। আচ্ছা, এক্ষেত্রে আমার চিকিৎসা কি হবে? তো আমরা জানি যে কনট্যাক্ট ডার্মাটাইটিস হচ্ছে একটা ডার্মাটাইটিস। ডার্মাটাইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য স্কিন। তো ইনফ্লামেশন কন্ট্রোল করার জন্য আমাদের দরকার হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট। অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট কি আছে? স্টেরয়েড। আমরা টপিক্যাল স্টেরয়েড কমনলি ইউজ করে থাকি। তাহলে কনট্যাক্ট ডার্মাটাইটিসের চিকিৎসা হলো টপিক্যাল স্টেরয়েড। তবে যদি অ্যাকিউট ক্ষেত্রে আপনার মনে হয় যে স্কিনটা প্রোন টু ইনফেকশন বা ইনফেকশনের কোনো ফিচার আছে বা পাস্টিউল আছে, ইনফেকশনের কোনো পয়েন্ট আছে, তাহলে ১ম এ আমরা একটা অ্যান্টিবায়োটিক দিয়ে নেব। ১ম এ একটা অ্যান্টিবায়োটিক দেব, অ্যান্টিহিস্টামিন দেব। এরপরে যখন ইনফেকশনটা কন্ট্রোল হয়ে যাবে তখন টপিক্যাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট অর্থাৎ টপিক্যাল স্টেরয়েড দেব। আচ্ছা, অনেক ক্ষেত্রে অ্যাকিউট ক্ষেত্রে অনেক বেশি সিভিয়ার বা যদি একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমরা অল্প দিনের জন্য সিস্টেমিক স্টেরয়েডও দিতে পারি।
আচ্ছা, সাবঅ্যাকিউট যদি আরেকটু বেশি দিনের কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হয় তখন তাকে আমরা সাবঅ্যাকিউট বলে থাকি। এই যে লিশনগুলো দেখছেন যে এখানে অতটা ইনফ্লামেশন নাই কিন্তু কিছুটা ইনফ্লামেশন আছে। এখানে কি থাকবে? লিশনটা মোটামুটি ড্রাই থাকবে, স্কেলিং থাকবে, ইচিং থাকবে। এখানে কিছু কিছু ফিশারিং থাকতে পারে, ইরাইথেমা থাকতে পারে, কিন্তু ওই ভেসিকুলেশন, এক্সুডেশন, পাস্টিউল, ফিশার এগুলো সাধারণত থাকে না। আচ্ছা, এখানকার চিকিৎসা হলো টপিক্যাল অ্যান্টিহিস্টামিন এবং টপিক্যাল স্টেরয়েড। আচ্ছা, এখানে আমরা একটা কন্টাক্ট ডার্মাটাইটিস যেটা মোটামুটি মডারেট আর কি, যেটা আমরা বললাম যে সাবঅ্যাকিউট কন্টাক্ট ডার্মাটাইটিসের একটা চিকিৎসা দিয়েছি। দেখেন এখানে অ্যান্টিবায়োটিক লাগতেও পারে, নাও পারে। যদি ইনফেকশনের মতো মনে হয় তাহলে অ্যান্টিবায়োটিক দিবেন, না হলে অ্যান্টিহিস্টামিন এবং তারপরে 7 দিন পরে টপিক্যাল স্টেরয়েড দিতে হবে। আচ্ছা, ক্রনিক ক্ষেত্রে কি হয়? এই যে হাতের লিশনটা দেখেন, ক্রনিক ক্ষেত্রে কি হয়? লিশনটা আরো ড্রাই হয়ে যায়, স্কেলিং থাকে, কোনো ক্ষেত্রে ফিশারিং থাকতে পারে, হাইপার পিগমেন্টেশন থাকে। কি থাকবে? ইচিং, থিকেনিং, লাইকেনিফিকেশন এবং হাইপার পিগমেন্টেশন। এখানে চিকিৎসা হলো অ্যান্টিহিস্টামিন, তার সঙ্গে পটেন্ট টপিক্যাল স্টেরয়েড দিব, কেরাটোলাইটিক দিতে পারি এবং ইমোলিয়েন্ট দিতে হবে। আচ্ছা, এখন হলো আমরা যদি অ্যাজ এ হোল একজিমা বা কন্টাক্ট ডার্মাটাইটিস, আসলে কন্টাক্ট ডার্মাটাইটিস এবং একজিমা কাছাকাছি একটা টার্ম। কন্টাক্ট ডার্মাটাইটিস বলে থাকি যে আমরা যদি অল্প দিনের হিস্ট্রি থাকে তখন আমরা এটা কন্টাক্ট ডার্মাটাইটিস বলি, অথবা যদি আমাদের কাছে কন্টাক্ট এর হিস্ট্রিটা ক্লিয়ার থাকে তখন আমরা তাকে কন্টাক্ট ডার্মাটাইটিস বলি। আর যদি এটা বেশি দিনের হয়ে যায় হিস্ট্রিটা এবং কন্টাক্টের হিস্ট্রি যদি ক্লিয়ার না থাকে তখন এটাকে আমরা একজিমা বলে থাকি। আচ্ছা। তো আমরা এতক্ষণ আলোচনা করে যেটা বুঝলাম যে একজিমাতে অ্যাকর্ডিং টু স্টেজ অ্যাকিউট, সাবঅ্যাকিউট, ক্রনিক এ বিভিন্ন রকমের ফিচার থাকতে পারে। কিন্তু এর মধ্যে কমন ফিচার হলো ইচিং। ইচিং থাকবেই। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে এখানে আমাদের কমন যে বিষয়টা সেটা হলো আমাকে স্টেরয়েড ইউজ করতে হবে। একজিমা মানেই টপিক্যাল স্টেরয়েড। একজিমার চিকিৎসা হচ্ছে টপিক্যাল স্টেরয়েড। আর যদি অ্যাকিউট ইনফ্লামেশন হয় সেক্ষেত্রে আমরা কোনো ক্ষেত্রে শর্ট কোর্স সিস্টেমিক স্টেরয়েড দিয়ে থাকি, শর্ট 5-7 দিনের জন্য। আচ্ছা, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকিউট এবং সাব অ্যাকিউট গুলো আমরা চিকিৎসা করে কমপ্লিট করে ফেলতে পারি, মানে পেশেন্টকে ঠিক করে ফেলতে পারি। কিন্তু ক্রনিক একজিমা এটা ভালো হতে চায় না। এটা একটা মানে দীর্ঘমেয়াদী সাইকেলের মধ্যে পড়ে গেছে। সুতরাং ক্রনিকের চিকিৎসা একটু দীর্ঘমেয়াদী চিকিৎসা। তো ক্রনিকের ক্ষেত্রে আমরা স্টেরয়েড দেওয়ার পাশাপাশি এজন্য আমরা ইমোলিয়েন্ট দিয়ে থাকি, কারণ লিশনটা ড্রাই থাকে, স্কেলি থাকে, ইমোলিয়েন্ট এখানে দিতে হয়। আর দ্বিতীয় বিষয় হলো যে স্টেরয়েড একটানা বেশি দিন দিলে এটা আর কাজ করে না। এজন্য স্টেরয়েডটা দিয়ে একটু গ্যাপ দিতে হয় মাঝে মাঝে। ওই গ্যাপ দেওয়ার সময়টাতে আমরা ইমোলিয়েন্ট ইউজ করি। তারপরে আবার গ্যাপটা কমপ্লিট হয়ে গেলে পরে আমি আবার স্টেরয়েড ইউজ করতে পারবো। এখানে পেশেন্ট কাউন্সেলিংটা জরুরি, যে এটা আসলে একটু সময় লাগবে কিন্তু ঠিক হয়ে যাবে। সেটা ৬ মাস ১ বছর লাগতে পারে। ঠিক হয়ে যেতে পারে। ঠিক হয়ে যাবে। আর দ্বিতীয় হলো যদি আমি কনট্যাক্ট এর এলিমেন্ট খুঁজে পাই, কারণ যে কারণে যে কনট্যাক্ট ডার্মাটাইটিস হচ্ছে বা এক্সিমা হচ্ছে, সেখান থেকে যদি আমি সরে আসতে পারি তাহলে আমার জন্য ট্রিটমেন্ট করাটা আরো ইজি। আর তৃতীয় বিষয় হলো, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে আমরা স্টেরয়েড ইউজ করব, কিন্তু কোন স্টেরয়েড ইউজ করব, কোথায় ইউজ করব? কোন স্টেরয়েড কোথায় ইউজ করব? এটা খুব জরুরি। তাহলে স্টেরয়েডের আমরা জানি পটেন্সি আছে। কিছু স্টেরয়েড আছে মাইল্ড, কিছু আছে মডারেট, কিছু আছে পটেন্ট, কিছু আছে সুপার পটেন্ট। 4 টা ক্যাটেগরিতে আমরা টপিক্যাল স্টেরয়েডকে ভাগ করে থাকি। তাহলে মাইল্ড স্টেরয়েডটা আমি কোথায় দিব? মডারেটটা কোথায় দিব? পটেন্টটা কোথায় দিব? এটা জানা খুব জরুরি। কারণ হচ্ছে যে আপনি মাইল্ড এর জায়গায় পটেন্ট দিতে পারবেন না। পটেন্টের জায়গায় মাইল্ড দিলে কাজ করবে না। সুতরাং আমাদেরকে হিসাব নিকাশ করে দিতে হবে। হিসাব নিকাশের ক্ষেত্রে মনে রাখতে হবে যে বয়স কম ১ নাম্বার। যে যাদের বয়স কম, বাচ্চা, তাদেরকে আমরা মাইল্ড স্টেরয়েড দেব। আর অ্যাডাল্টদের ক্ষেত্রে আমরা পটেন্ট স্টেরয়েড দিব। সিম্পল কথা। দ্বিতীয় হলো বড়দের ক্ষেত্রেও, মানে অ্যাডাল্টদের ক্ষেত্রেও বডির কিছু স্কিন আছে যে স্কিনগুলো থিন, আ সেই স্কিনগুলোর ক্ষেত্রে আমরা পটেন্ট স্টেরয়েড দিতে পারি না। যেমন আমাদের ফেস, আমাদের ফ্লেক্সর গুলো, যেমন অ্যাক্সিলা, গ্রোয়েন, জেনিটালিয়া, এই জায়গার স্কিনগুলো কিন্তু তুলনামূলকভাবে থিন। এখানে পটেন্ট স্টেরয়েড দেওয়া যায় না। এখানে আমাকে মাইল্ড স্টেরয়েড দিতে হবে।
তাহলে এই দুইটা বিষয় গুরুত্বপূর্ণ। একটা হলো যে আমি ছোট বাচ্চাদেরকে পটেন স্টেরয়েড দিতে পারবো না, তাদেরকে মাইল্ডলি দিতে হবে। পটেন দিলে তাদের স্কিনটা মানে স্টেরয়েডের সাইড ইফেক্টের কারণে অনেক ক্ষতি হয়ে যাবে। আর অ্যাডাল্টদের ক্ষেত্রে আমি পটেন স্টেরয়েড দিব, কিন্তু অ্যাডাল্টদের সব জায়গায় আমি পটেন দিতে পারবো না। অ্যাডাল্টের যে স্কিনগুলো পাতলা, থিন, সফিস্টিকেটেড সেই জায়গাগুলোতে আমাকে মাইল্ড স্টেরয়েড দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা এক্সিমার আরেকটা অংশ বাকি আছে, সেখান থেকে ঘুরে আসি। লাইকেন সিমপ্লেক্স ক্রনিকাস নামে একটা কন্ডিশন আছে। দীর্ঘদিন ধরে একটা জায়গা যদি রাবিং বা স্ক্র্যাচিং করতে থাকি, সেই জায়গার স্কিনটা থিক হয়ে যায়, লেদারি হয়ে যায়, হাইপার ক্যারাটোটিক হয়ে যায়, পিগমেন্টেড হয়ে যায় এবং সিভিয়ারলি ইচিং থাকে। এটাকে আমরা বলে থাকি লাইকেন সিমপ্লেক্স ক্রনিকাস। এই লাইকেন সিমপ্লেক্স ক্রনিকাস এখানে আমরা পটেন স্টেরয়েড ইউজ করতে পারি, অথবা এটার ট্রিটমেন্ট অপশন হচ্ছে ইন্ট্রালিশনাল কর্টিকোস্টেরয়েড দিয়ে থাকি আমরা, ইন্ট্রালিশনাল ট্রায়ামসিনোলন দিয়ে থাকি। আচ্ছা, তাহলে আমরা এক্সিমা সম্পর্কে জানলাম। আচ্ছা, এক্সিমা চেনার আরেকটা উপায়, আমার যখন ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে এক্সিমা আসবে তখন আমি এটাকে চিনব কিভাবে? কারণ এটা অন্যের সাথে কনফিউজিং হয়ে যেতে পারে। যেমন আমরা এই ছবিটা যদি দেখি, যে তার ঘাড়ের এই ছবিটা দেখেন, এখানে তার যে লিশনটা আছে, এই লিশনটার ডেফিনিট কোনো মানে সাইজ এবং শেপ নাই। আছে? নাই। টিনিয়ার যেমন একটা সুন্দর বর্ডার থাকে, এটার কিন্তু কোনো বর্ডার নাই। একটা মানে ইল ডিফাইন্ড অ্যা বর্ডার, যেটা স্কিনের সঙ্গে মিশে গেছে। আলাদা করে বোঝা যাচ্ছে না কোনটা বর্ডার। দ্বিতীয় হচ্ছে যে লিশনটা পুরোটা জুড়েই মানে আ তার ফিচার আছে। অর্থাৎ মাঝখানটা ফ্রি না। আর তৃতীয় বিষয় হলো এক্সিমাতে একসাথে অনেক কিছু থাকতে পারে। যেমন আমরা এখানে দেখেন যে এখানে কিছু ফাস্ট ফর্মেশন আছে, কিছু ফিশার আছে, কিছু স্কেলিং আছে, কিছু ক্রাস্টিং আছে। অর্থাৎ অনেক কিছু একসঙ্গে মিলানো থাকে। একটা নির্দিষ্ট কিছু থাকে না। অ্যাকর্ডিং টু স্টেজ এটা ভ্যারি করে, যে অ্যাকিউট এর ক্ষেত্রে একরকম থাকবে, ক্রনিক এর ক্ষেত্রে আরেক রকম থাকবে, সাব অ্যাকিউট এর ক্ষেত্রে আরেক রকম থাকবে, অ্যা তারপরে এলএসসি এর ক্ষেত্রে আরেক রকম থাকবে। কিন্তু আ কোনটাই একদম লাইন মতো থাকে না। যেমন আমরা দেখেন এখানে যে এলএসসি বললাম, এখানেও দেখেন লিশনটা একটা কোনো নির্দিষ্ট প্যাটার্ন নাই। একটা হ্যাপাজার্ড, একটা এলোমেলো একটা লিশন। আচ্ছা। তাহলে আমরা আ অ্যাটোপিক ডার্মাটাইটিস আরেকটা অ্যালার্জিক কন্ডিশন, সাধারণত বাচ্চাদের বেশি হয়। এখানে আমরা খুব বেশি কিছু বলব না। আ বাচ্চাদের ক্ষেত্রে আমরা অ্যাটোপিক ডার্মাটাইটিসকে ডায়াগনোসিস করার জন্য আ আ কিছু ক্রাইটেরিয়া আ মেনে চলি। সেটা হলো যে এখানে ৪ টা ক্রাইটেরিয়া আছে অ্যাটোপিকের, এটাকে আমরা মেজর ক্রাইটেরিয়া বলি। অ্যাটোপিক ডায়াগনোসিস করতে হলে এই ৪ টার যেকোনো ৩ টা থাকতে হবে। নাম্বার 1 হচ্ছে প্রোরাইটাস, এটা সবার ক্ষেত্রেই থাকে। নাম্বার 2 হলো টিপিক্যাল মরফোলজি অ্যান্ড ডিস্ট্রিবিউশন। এটা খুব গুরুত্বপূর্ণ। এটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, যে অ্যাটোপিকের ক্ষেত্রে টিপিক্যাল মরফোলজি এবং ডিস্ট্রিবিউশন থাকে। সেটা কেমন? সেটা হলো আ বাচ্চাদের ক্ষেত্রে ফেসিয়াল অ্যান্ড এক্সটেন্সর ইনভলভমেন্ট থাকে। আমরা একটু ছবি দেখে আসি। এই যে দেখেন একটা বাচ্চা বাম দিকে, ওর ফেসে আছে। অর্থাৎ ২ গালে আছে এবং এক্সটেন্সর সারফেস এ থাকবে। এক্সটেন্সর সারফেস অফ দ্যা বডিতে থাকবে। বাচ্চাদের ক্ষেত্রে ফেস এবং এক্সটেন্সর সারফেস এ থাকবে। আর বড়দের ক্ষেত্রে কি থাকবে? বড়দের ক্ষেত্রে বলতেছে ফ্লেক্সুরাল লাইকেনিফিকেশন বা ডার্মাটাইটিস থাকবে। ছবিটা দেখেন, ডান পাশের ছবিটা, ওখানে হলো তার আ কি বলে এটা? পপ্লিটিয়াল ফোসা। পপ্লিটিয়াল ফোসাতে এখানে ইনফ্লামেশন আছে। তাহলে সাইট এবং ডিস্ট্রিবিউশন অফ দ্যা লিশন খুব গুরুত্বপূর্ণ। এখন এখানে কি থাকবে? এই জায়গাগুলোতে সাধারণত প্যাপিউল থাকে, স্কেলিং থাকে, লিশনটা ড্রাই থাকে, কোনো ক্ষেত্রে এক্সিমাটাইজেশন হয়ে যেতে পারে। কোনো ক্ষেত্রে ইনফেকশন হয়ে যেতে পারে। আচ্ছা, তাইলে আমরা প্রোরাইটাস পেলাম। দ্বিতীয় হলো টিপিক্যাল লিশন পেতে হবে। তৃতীয় হলো এটার কোর্সটা ক্রনিক হতে হবে। এটা দীর্ঘদিন ধরে আছে, যাচ্ছে, আসছে, যাচ্ছে, আসছে এরকম। আর চতুর্থ হলো যে তার পার্সোনাল, অর্থাৎ পেশেন্ট নিজের অথবা ফ্যামিলি হিস্ট্রি হবে অ্যাটোপিক ডিজিজের। যেমন অ্যাজমা, অ্যালার্জিক রাইনাইটিস, এসবের যেকোনো একটা থাকতে হবে। এই ক্রাইটেরিয়ার ৪ টার যেকোনো ৩ টা থাকলে আমরা অ্যাটোপিক হিসাবে আন্ডারলাইন করতে পারি। তো অ্যাটোপিকের চিকিৎসা কি? অ্যাটোপিকের চিকিৎসা হলো ১ম চিকিৎসা হলো যে ইমোলিয়েন্ট। দ্বিতীয়টা হচ্ছে অ্যান্টিহিস্টামিন।
তৃতীয় হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট। চতুর্থ হলো যদি ইনফেকশন থাকে তাহলে ইনফেকশন কন্ট্রোল করতে হবে। এই 4টা জিনিস। তাহলে প্রথমে হলো যে স্কিনটা যেহেতু ড্রাই থাকে, জেরোটিক থাকে, আমি পর্যাপ্ত পরিমাণে ইমোলিয়েন্ট ব্যবহার করব। সবসময় ব্যবহার করব। বাজারে বিভিন্ন ধরনের ইমোলিয়েন্ট পাওয়া যায়। দ্বিতীয় হচ্ছে অ্যান্টিহিস্টামিন ইউজ করব। এটা দীর্ঘমেয়াদী এবং কন্টিনিউয়াস ইউজ করতে হবে। তৃতীয় হচ্ছে ইনফ্লামেশন বা ডার্মাটাইটিস আমরা যেটা বললাম যে বাচ্চাদের ক্ষেত্রে ফেসিয়াল এবং এক্সটেন্সর, বড়দের ক্ষেত্রে ফ্লেক্সর লিশন থাকবে। এই লিশনে টপিক্যাল স্টেরয়েড দিতে হবে। আর চতুর্থ হলো যদি ইনফেকশন থাকে ইনফেকশন কন্ট্রোল করতে হবে। আচ্ছা, সেবরিক ডার্মাটাইটিস এটাও খুব কমন, খুবই কমন একটা কন্ডিশন। আমরা আমাদের আশেপাশে অনেক বেশি পরিমাণে দেখতে পাই। এটার আইডেন্টিফিকেশন পয়েন্ট বা ডায়াগনোসিস যদি আমি বলি খুবই সহজ, যে হেয়ারি এরিয়াগুলোতে বেশি হয়। যেখানে, যেখানে হেয়ার আছে বিশেষ করে স্কাল্প থেকে শুরু হয়। এরপরে ফেসে মনে করেন যে আইব্রোতে হবে, তারপরে হচ্ছে ন্যাসোল্যাবিয়াল ফোল্ডে হবে, বিয়ার্ড এরিয়াতে হবে, চেস্টে হবে, অ্যাক্সিয়ালাতে হবে। এমনকি এটা এক্সটেন্সিভ হয়ে গেলে সারা শরীরে হয়ে যেতে পারে। ফেসে অনেক বেশি পরিমাণে থাকে। আচ্ছা, এই যে চেস্টে দেখেন ফ্রন্ট অফ দ্য চেস্টে লিশন আছে। বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় এই ধরনের স্কেলিং দেখতে পাওয়া যায়। আচ্ছা, তাহলে সেবরিক ডার্মাটাইটিস চেনা খুব সহজ, যে হেয়ারি এরিয়াগুলোতে প্যাপিউল থাকতে পারে, স্কেলিং থাকতে পারে, ইচিং থাকবে। আর এই স্কেলিংটা সাধারণত থাকে ইয়েলোইশ গ্রিজি স্কেল, ইয়েলোইশ গ্রিজি স্কেল। এখানে চিকিৎসা হলো 4টা। 1 নম্বর হলো আমাকে অ্যান্টিহিস্টামিন দিতে হবে, 2 নম্বর কিটোকোনাজল শ্যাম্পু দিতে হবে, 3 নম্বর হচ্ছে সেবরিক ডার্মাটাইটিস। হ্যাঁ, এটা কিন্তু একটা ডার্মাটাইটিস। তো ডার্মাটাইটিস মানেই হলো ইনফ্লামেশন, এখানে আমাকে একটা স্টেরয়েড দিতে হবে। টপিক্যাল, টপিক্যাল স্টেরয়েড দিতে হবে। আর চতুর্থ হলো কোনো ক্ষেত্রে আমরা সিস্টেমিক অ্যান্টিবায়োটিক অথবা অ্যান্টিফাঙ্গাল ইউজ করি। তাহলে প্রথমটা অ্যান্টিহিস্টামিন, দ্বিতীয়টা হলো কিটোকোনাজল শ্যাম্পু, তৃতীয়টা হলো স্টেরয়েড। স্টেরয়েডের মধ্যে আমাদের যেহেতু লিশনটা মাথায় হয়, মাথায় আমরা দেওয়ার জন্য আলাদা স্টেরয়েড প্রিপারেশন পাওয়া যায়, যেমন ডাইপ্রোসাল। এখানে একটা স্টেরয়েড এবং স্যালিসাইলিক অ্যাসিডের কম্বিনেশন আছে, সলিউশন বা লোশন, অথবা ডার্মাসল এস, ক্লোবেটাসল প্রোপিওনেটের একটা সলিউশন, মাথায় লাগাতে যেন সুবিধা হয়। আর যদি অন্য জায়গায় হয়, ফেসে হতে পারে, ট্রাঙ্কে হতে পারে, সেক্ষেত্রে আমাদের ফেসে হলে একটা মাইল্ড স্টেরয়েড দেব, ট্রাঙ্কে হলে একটা মডারেট স্টেরয়েড দেব। আর কোনো ক্ষেত্রে আমি বললাম যে এখানে সিস্টেমিক অ্যান্টিবায়োটিক অথবা সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল দেয়া লাগতে পারে। পেশেন্টকে কাউন্সেলিং করতে হবে, এটা দীর্ঘমেয়াদী রোগ, এটা পুরোপুরি যাবে না। চিকিৎসা নিয়ে কন্ট্রোল করে রাখতে হবে, ছেড়ে দিলে বেড়ে যেতে পারে। আচ্ছা, আরেকটা মোটামুটি কমন স্কিন কন্ডিশন, এটাও অ্যালার্জিক কন্ডিশন, এটাকে আমরা বলে থাকি প্রাইগো সিমপ্লেক্স। এটা আসলে ডায়াগনোসিস করা একটু কঠিন, কারণ হলো এটা ডিজিজ অফ এক্সক্লুশন, অর্থাৎ অন্যান্য ডিজিজ এক্সক্লুড করে নেওয়ার পরে আমরা এটাকে ডায়াগনোসিস করে থাকি। এরকম কিছু প্যাপিউল থাকে, লিশনটা হয় প্যাপুলার, প্যাপুলের উপরে একটা ছোট্ট ঘামাচির মতো পানির দানা থাকে, যেটা সাধারণত দেখা যায় না, ইচিং এর কারণে ভেঙে যায়। সিভিয়ার ইচিং থাকে, সাধারণত হাতে পায়ে বেশি হয়। কিন্তু এটা স্ক্যাবিসের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। স্ক্যাবিসের লিশনটা থাকবে হলো আমি যে জায়গাগুলো বললাম এর আগে, যে সার্কেল অফ হেব্রাতে। আর এখানে লিশনগুলো থাকে সাধারণত এক্সটেন্সর সারফেসে। ওই ফিঙ্গার ওয়েবে বলেন, জেনিটালিয়াতে, আম্বিলিকাসে, এই জায়গাগুলোতে লিশনগুলো কম থাকে, এক্সট্রিমিটিতে বেশি থাকে। বডিতেও অনেক সময় থাকতে পারে, শর্ট হিস্ট্রি থাকবে। অনেক সময় এখান থেকে স্ক্র্যাচ এর কারণে ইনফেকশন হয়ে যেতে পারে। আচ্ছা, চিকিৎসা খুব সহজ। যেখানে প্যাপিউল দিয়ে শুরু হয়, প্রোরাটাস থাকে, ডিস্ট্রিবিউশনটা বললাম, এক্সটেন্সর সারফেস থাকবে, অন্যান্য ডিজিজ বিশেষ করে স্ক্যাবিস এক্সক্লুশন করে ফেলতে হবে, অ্যান্টিহিস্টামিন আর টপিক্যাল স্টেরয়েড, এটা হলো চিকিৎসা। আচ্ছা, এখন আমরা আসতেছি যে আমাদের সৌন্দর্যের বিষয়ে যে ডিজিজগুলো হানিকর বা আমাদের সৌন্দর্যকে হ্যাম্পার করে, এরকম কয়েকটা ডিজিজ নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাকনি। এটা আমাদের দেশে বলেন আবহাওয়ার কারণে এটা মোটামুটি কমন। এটা আমাদেরকে ডে টু ডে প্র্যাকটিসে অনেক বেশি ফেস করতে হয়। তো আমরা জানি যে এটা একটা ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ অফ দ্য পাইলোসেবাসিয়াস ইউনিট, যেখানে
কমিডন থাকে, প্যাপিউল থাকে, পাস্টিউল থাকে। কোনো কোনো ক্ষেত্রে নোডিউল, সিস্ট হয়ে যেতে পারে এবং পরবর্তীতে স্কার এবং পিগমেন্টেশন হয়। আচ্ছা, এগুলো দরকার নাই। আমরা চিকিৎসার স্বার্থে এটাকে 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে মাইল্ড। আচ্ছা, এখানে খুব সুন্দর একটা ছবি দেওয়া আছে, দেখেন। এই ছবিতে আমরা এই যে কালো কালো যেগুলো দেখতে পাচ্ছেন, এই যে কালো কালো ডট, হ্যাঁ, এই যে ব্ল্যাক ডট, এটাকে আমরা বলি কমিডন। এটা হচ্ছে ব্ল্যাক কমিডন বা ক্লোজ কমিডন। এটা হচ্ছে ক্যারাটিনাস প্লাগ। এই যে কালো কালো দেখতেছেন, এটা হচ্ছে ব্ল্যাক কমিডন। কমিডন দিয়ে শুরু হয়, এরপরে প্যাপিউল হয়, কোনো কোনো ক্ষেত্রে পাস্টিউল হয়। এই যে শুধু কমিডন, এই কমিডনাল অ্যাকনিকে আমরা মাইল্ড অ্যাকনি বলে থাকি। আচ্ছা, এখানে কমিডনের সাথে কিছু প্যাপিউল পাস্টিউল আছে, এটা প্যাপিউল আছে। যাই হোক, তো মেইনলি কমিডন থাকবে মাইল্ডে, প্যাপিউল খুব হালকা থাকবে। চিকিৎসা কি দেবেন? চিকিৎসা হলো কমিডনাল অ্যাকনিতে বা মাইল্ড অ্যাকনিতে কোনো অ্যান্টিবায়োটিক, সিস্টেমিক অ্যান্টিবায়োটিকের দরকার নাই। এখানে 2টা জিনিস দিবেন, একটা হলো ক্লিনজার অর সোপ। আমাদের দেশে বাজারে যে সকল মেডিকেটেড ক্লিনজার এবং সোপ অ্যাকনির জন্য পাওয়া যায় সেগুলোর একটা দিতে হবে। বার মানে সাবান, ক্লিনজার মানে লিকুইড। তো অ্যাকনি পেশেন্টগুলোর স্কিন সাধারণত অয়েলি থাকে। অয়েলি স্কিনের জন্য সাবান ভালো, অয়েলি স্কিনের জন্য সাবান ভালো, আর ড্রাই স্কিনের জন্য ক্লিনজার ভালো। আচ্ছা, আর অ্যাকনির যে লিশনগুলো অর্থাৎ কমিডনগুলোতে একটা টপিক্যাল প্রিপারেশন দিতে হবে। সেটা রেটিনয়েডস অথবা অ্যাডাপালিন, যে কোনো একটা। শুধু কালো স্পটের ওপরে বা কমিডনের ওপরে একবার করে রাতে ব্যবহার করবে। তাহলে এইটুকুই হচ্ছে অ্যাকনির চিকিৎসা। তবে পেশেন্টকে একটু বলে দিতে হবে যে অ্যাকনির চিকিৎসা নিতে হবে 6 মাস। একটু বেশি দিন বলে দিতে হবে। কারণ হলো 1 থেকে 2 মাসে অ্যাকনির তেমন কোনো উন্নতি হয় না, ভালো রেজাল্ট পাবে না। অ্যাকনির ভালো রেজাল্ট পাওয়া শুরু করবে 2 থেকে 3 মাস, এরপরে 4 থেকে 6 মাসে মোটামুটি কিওর হয়ে যাবে। তাহলে এটা একটা দীর্ঘমেয়াদী বিষয়। 6 মাসের চিকিৎসার একটা কোর্স, এটা বলে দিতে হবে। ফিজিক্যাল এক্সট্রাকশন তো আপনাদের জন্য পসিবল না, এটার চিন্তা করার দরকার নাই। আচ্ছা, আমি এটা এখানে দেখেন একটা মাইল্ড অ্যাকনির চিকিৎসা দিয়েছি। 3 মাস 3 মাস দিয়েছি, পরে এটা আরেকটু বাড়তে পারে। আচ্ছা, মডারেট। মডারেটে কি থাকবে? মডারেটে থাকবে কিছু প্যাপিউল আর কিছু পাস্টিউল। এখানে দেখেন পাস্টিউল আছে, পাস্টিউল আছে, প্যাপিউল আছে, ইনফ্লামেটরি প্যাপিউল আছে। কমিডন খুব একটা নাই। আচ্ছা, এখানেও দেখেন প্যাপিউল আছে, পাস্টিউল খুব একটা নাই, কমিডন নাই। তাহলে এখানে কমিডন কম থাকবে, প্যাপিউল এবং পাস্টিউল বেশি থাকবে, এটাকে আমরা মডারেট বলে থাকি। আচ্ছা, মডারেটের ক্ষেত্রে ক্লিনজার, সোপ একই রকম থাকবে। আচ্ছা, টপিক্যালের ক্ষেত্রে আমি একটু চেঞ্জ করব এখানে। টপিক্যালের ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিব, অথবা অ্যান্টিবায়োটিকের সঙ্গে বেনজাইল পারঅক্সাইডের যে কম্বিনেশন পাওয়া যায় সেটা দিব, এখানে ভালো কাজ করবে। যেমন বেনক্সিক্লিন জেল বা ক্লিনডেক্স বি জেল অথবা সিম্পল ক্লিনডাসিল লোশন, এগুলো এই ক্ষেত্রে ভালো কাজ করবে। আর মডারেটের ক্ষেত্রে আমরা একটা অ্যান্টিবায়োটিক দিতে পারি। সেক্ষেত্রে মিনোসাইক্লিন, ক্লিন্ডামাইসিন অথবা ডক্সিসাইক্লিন, যেকোনো একটা দেওয়া যায়, যেকোনো একটা। এবং এই অ্যান্টিবায়োটিকের ডোজটাও সাধারণত 2 থেকে 3 মাস। ডক্সিসাইক্লিন দিলে 100 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি 2 থেকে 3 মাস। ওরকম মিনোসাইক্লিন, ক্লিন্ডামাইসিনের আলাদা আলাদা ডোজ আছে। সিভিয়ার অ্যাকনি যদি হয়, যেমন এই পেশেন্টটা দেখেন, ওর শরীরে যে লিশনগুলো আছে এত বেশি সিভিয়ার যে এখানে মনে হচ্ছে যে এখানে নোডিউল হয়ে গেছে, অনেক বড় বড় হয়ে কিছুটা সাইনাস হয়ে গেছে। এই বড় বড় যে লিশনগুলো, এখানে আমাকে আরো অ্যাগ্রেসিভ ম্যানেজমেন্ট দিতে হবে। এখানে কমিডন খুব একটা থাকে না, প্যাপিউল পাস্টিউল থাকে, তার সঙ্গে নোডিউল, সিস্ট, সাইনাস ফিস্টুলা হয়ে যেতে পারে। আচ্ছা, তাইলে আপনার যদি এইরকম লিশন হয়, আমি যে ছবিটা দেখছি, এটা অতটা সিভিয়ার না কিন্তু সিভিয়ার। এক্ষেত্রে আপনার ট্রিটমেন্ট অফ চয়েস হবে একটা ক্লিনজার অথবা সোপ, টপিক্যাল একটা অ্যান্টিবায়োটিক অথবা অ্যান্টিবায়োটিকের সঙ্গে বেনজাইল পারঅক্সাইডের কম্বিনেশন, এবং সিস্টেমিক একটা অ্যান্টিবায়োটিক লাগবে। এই সিস্টেমিক অ্যান্টিবায়োটিকটা অ্যাজিথ্রোমাইসিন হতে পারে। অ্যাজিথ্রোমাইসিনের পালস ডোজিং আছে, সপ্তাহে 3 দিনে 3টা খাবে, বাকি 4 দিন খাবে না। প্রতি সপ্তাহে 3টা করে ট্যাবলেট, একটা করে প্রতিদিন 3টা। এভাবে 6 থেকে 8 সপ্তাহ ব্যবহার করবে বা খাবে। আর যদি লিশনটা হয় এইরকম, আমরা প্রথমে যেটা দেখলাম, এরকম যদি হয় নোডুলোসিস্টিক
সেক্ষেত্রে আমাদেরকে আইসোট্রিটিনয়েন দিতে হয়। লাস্ট অপশন যেটা সিস্টেমিক আইসোট্রিটিনয়েন। আইসোট্রিটিনয়েনের কোর্সও 4 থেকে 6 মাস। এটা একটু কস্টলি। আইসোট্রিটিনয়েন হচ্ছে 20 মিলিগ্রাম ক্যাপসুল ডেইলি একটা করে খেতে হয়। এটার দাম হলো 130 পার ডে। এটা সবাই অ্যাফোর্ড করতে পারে না। এজন্য এই পর্যন্ত চিকিৎসা দিয়ে বেশিরভাগ একনিকে আমরা ভালো করে ফেলতে পারি। আচ্ছা, একনির পরে যে দাগগুলো হয় বা স্কার গুলো হয় সেটার জন্য আলাদা চিকিৎসা নিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে দাগগুলো আমরা টপিক্যাল ক্রিম দিয়ে তুলে ফেলতে পারি। যেমন আমি এখানে কসমোটিন ব্যবহার করতে পারি দাগ ওঠানোর জন্য। কিন্তু যে স্কার গুলো আছে, স্কার আসলে কোনো ক্রিমে যাবে না। এটার জন্য আমাদের সার্জিক্যাল অপশনে যেতে হবে। সেটা লেজার হতে পারে বা আরো অনেকগুলো অপশন আছে। এগুলো আমাদেরকে আনতে হবে। আচ্ছা, এখানে দেখেন আমি একটা সিভিয়ার একনির চিকিৎসা দিয়েছি। অ্যাজিথ্রোমাইসিন সপ্তাহে ৩ দিন, শনি, রবি, সোম। প্রতি সপ্তাহে শনি, রবি, সোম একটা করে খাবে। এভাবে ২ মাস বা আরো একটু বেশি ব্যবহার করতে পারেন। একটি সাবান এবং একটি ক্রিম। আচ্ছা, এগুলো দরকার নাই। কমপ্লিকেশন এর মধ্যে পিগমেন্টেশন হয়, স্কার হয়, ডিপ্রেশন হয়, এগুলো আমরা বলে দিয়েছি। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে অ্যালোপেশিয়া বা হেয়ার লস। এটাও আমরা খুব এনকাউন্টার করে থাকি আমাদের ডেইলি প্র্যাকটিসে। তার মধ্যে অ্যালোপেশিয়া এরিয়াটা খুবই সহজ চেনা। পেশেন্ট এসে বলবে যে, "আমি ঘুমাইছিলাম, সকালে উঠে দেখি আমার মাথার মাঝখানে চুল নাই একটা অংশে। এটা সম্ভবত তেলাপোকা খেয়ে ফেলছে।" কিন্তু তেলাপোকা খুঁজে পাওয়া যায় না। মানে পেশেন্টরা খুব কমনলি এটা বলে যে, "সম্ভবত তেলাপোকা খেয়ে ফেলছে।" কিন্তু এটা তেলাপোকা খায় নাই, হ্যাঁ? তেলাপোকা এত সুন্দর করে খেতে পারে না। মানে এটা এমন একটা বিষয় যে সে রাতে ঘুমায় আছে, তার চুল সব ঠিক ছিল, ওকে ছিল। সকালে উঠে দেখে যে একটা জায়গার চুল নাই। একদম পরিষ্কার হয়ে গেছে। মনে হচ্ছে কেউ ব্লেড দিয়ে চেঁচে ফেলছে। এরকম একটা বিষয়। একটা সাডেনলি সবগুলো চুল একসাথে পড়ে যায়। সবগুলো বলতে একটা নির্দিষ্ট জায়গার সবগুলো চুল। মানে এরকম একটা এরিয়া। এটাকে আমরা বলি অ্যালোপেশিয়া এরিয়াটা। অ্যালোপেশিয়া এরিয়াটা কমনলি পাওয়া যায়। তাহলে সাডেন হবে, কমপ্লিট হবে, হেয়ার লস হবে, লোকালাইজড এবং এটা আস্তে, আস্তে বাড়তে থাকবে। প্রোগ্রেসিভ। আচ্ছা, এটা একটা অটোইমিউন কন্ডিশন। তাহলে কারণটা অটোইমিউন। আর ট্রিটমেন্ট হলো ইন্ট্রালিশনাল ট্রাইমসিনোলন অ্যাসিটোনাইড, অর্থাৎ ইন্ট্রালিশনাল স্টেরয়েড দিতে হবে। অনেক ক্ষেত্রে এটা এমনি ঠিক হয়ে যায়, চিকিৎসা লাগেই না। যেহেতু অটোইমিউন কন্ডিশন আবার অটোমেটিক ঠিক হয়ে যায়। আচ্ছা, অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। এটা চিনেন আপনারা সবাই। একটা ছবি দেখালেই বুঝতে পারবেন। এটা হলো সেই অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, অর্থাৎ আমরা সহজে যেটাকে বলে থাকি টাক। এটাও খুব কমন। বিভিন্ন প্যাটার্নে হয়। কারো সামনের দিকের ২ কর্নার মানে চলে যায়, এটাকে আমরা বলি প্রফেসরস অ্যাঙ্গেল। কারো মাঝখানটা চলে যায়, কারো পিছনের তালুটা চলে যায়। একেকজনের একেক রকম। এটা হলো মেলদের বেশি হয়। ক্রনিক হেয়ার লস, ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে। আচ্ছা, নির্দিষ্ট এরিয়াতে হয়। আচ্ছা, এটার অনেকগুলো চিকিৎসার অপশন আছে, অনেকগুলো। ১ম কথা হলো যে এটা ট্রিটেবল কন্ডিশন বা প্রিভেন্টেবল কন্ডিশন। যদি ১ম থেকে চিকিৎসা নেয়, এটা বেশিরভাগ ক্ষেত্রে প্রিভেন্ট করা যায়। তার মধ্যে সবচেয়ে ভালো কাজ করে মিনক্সিডিল। কিন্তু মিনক্সিডিলের সমস্যা হলো যে এটা দীর্ঘমেয়াদী চিকিৎসা। একবার শুরু করলে আর ছাড়তে পারবে না। মিনক্সিডিল শুরু করলে আর বন্ধ করা যাবে না। এভাবে শুরু করতে হবে যেটা আর ছাড়তে পারবেন না। এক্ষেত্রে এছাড়া আমরা পিআরপি দিয়ে থাকি। প্লেটলেট রিচ প্লাজমা আমরা স্কাল্পের মধ্যে ইনজেক্ট করে থাকি। অ্যান্টি-অ্যান্ড্রোজেন সাধারণত দেওয়া হয় না। এটা মনে না রাখার দরকার নাই। সিস্টেমিক কিছু সাপ্লিমেন্টেশন দেওয়া হয়, যেমন ভিটামিন ই ক্যাপসুল, বায়োটিন, জিঙ্ক বি, ক্যালসিয়াম এগুলো দেওয়া যায়। আচ্ছা, উইক পরে অনেকে, এটা অনেকের আ যদি চিকিৎসা করতে না পারে এবং সর্বশেষ খুব ভালো অপশন হচ্ছে যে আপনার যদি টাকা-পয়সা বেশি থাকে ট্রান্সপ্লান্ট করতে পাঠায় দিবেন। এটা ট্রান্সপ্লান্ট করলে আর বাকি ঝামেলা নাই। এটা পুরোপুরি আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি দেখেন একটা চিকিৎসা দিয়েছি যে স্প্লেন্ডোরা মানে মিনক্সিডিল দিয়েছি, এটা চলবে। বন্ধ করা যাবে না। এজন্য কাউন্সেলিং করে শুরু করতে হবে। এটা যদি শুরু করতে চান তাহলে বলবেন যে এটা কিন্তু ছাড়া যাবে না। এটার রেজাল্ট ভালো। আচ্ছা, এরপরে আছে ২ টা কন্ডিশন। তার মধ্যে একটা হলো ভিটিলিগো। ভিটিলিগো আমরা সবাই চিনি, খুবই কমন একটা অ্যাকোয়ার্ড কন্ডিশন, হ্যাঁ? এটা কিন্তু অ্যাকোয়ার্ড। বাংলাদেশের প্রিভ্যালেন্স হচ্ছে 0.5 to 1%। এটা যেকোনো বয়সে হতে পারে, তবে চাইল্ডহুড এবং ইয়াং পেশেন্টদের বেশি হয়। ১০ থেকে ৩০ এই বয়সের মধ্যে হয়। এটা হলো ডিপিগমেন্টেড
প্যাচ, এটা আমরা সবাই চিনি। এটা হচ্ছে জেনারেলাইজড। অনেকগুলো পার্ট আছে, অনেক জায়গায় হতে পারে। এর মধ্যে 6টা ফর্ম আছে, 6টা ভ্যারাইটি আছে। লোকালাইজ, জেনারেলাইজটা বেশি কমন, অনেকগুলো টাইপ আছে। আচ্ছা, ডায়াগনোসিস করবো কিভাবে? খুব সহজ, দেখেই ডায়াগনোসিস। ডিপিগমেন্টেড প্যাচ, অ্যাকোয়ার্ড কন্ডিশন, অর্থাৎ শুরু থেকে ছিল না, হঠাৎ করে হয়েছে। বয়সটা 10 থেকে 30, এই বয়সে সাধারণত বেশি হয়। স্লোলি প্রোগ্রেসিভ, আস্তে আস্তে বাড়তে থাকে। উডস ল্যাম্প করলে চকি হোয়াইট পাবো, আর হিস্টোপ্যাথোলজি করলে এখানে কোনো মেলানোসাইট থাকবে না। আচ্ছা, চিকিৎসা, এটাও পেশেন্টকে কাউন্সিলিং করবেন যে ভিটিলিগো টোটালি কিউরেবল কন্ডিশন, এটা কিউরেবল কন্ডিশন, টোটালি কিউরেবল কন্ডিশন। এর অনেকগুলো চিকিৎসা অপশন আছে, আমাদের হাতে আছে টপিক্যাল অপশন। টপিক্যাল অপশন হচ্ছে সবচেয়ে ভালো কাজ করে ট্যাক্রোলিমাস, বাজারে রেমাস, ভিটিলিমাস নামে পাওয়া যায়। বাচ্চাদের ক্ষেত্রে 0.03, বড়দের ক্ষেত্রে 0.1%। এটা আপনার যত দিন খুশি ব্যবহার করবেন, 1 বছর, 2 বছর, 3 বছর, কোনো সমস্যা নেই। কিন্তু পেশেন্টকে বলে দিবেন যে এটা কিন্তু সময় লাগবে, মানে একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা 2 বছর 3 বছর পর্যন্ত লাগতে পারে। তবে লিশন যদি অল্প হয়, যদি অল্প দিনের হিস্ট্রি থাকে, লিশন যদি অল্প হয়, এটা টোটালি কিউরেবল, আপনার হাতের চিকিৎসা এটা ঠিক হয়ে যাবে। দ্বিতীয় অপশন হলো এখানে ফটোথেরাপি দেওয়া যায়, এবং তৃতীয় অপশন হলো এখানে সার্জারি করা যায়, ভিটিলিগোর মিনিগ্রাফট, মাইক্রোগ্রাফট করা যায়, এভাবেও এটা পুরোপুরি কিওর করা সম্ভব। আচ্ছা, এখানে এটার একটু বিস্তারিত দেওয়া আছে। আচ্ছা, এরপরে আচ্ছা, এর সাথে আমরা জিঙ্গো বিলোবা দিয়ে থাকি, রিবোসিনা দিয়ে থাকি, কোনো ক্ষেত্রে পটেন্ট টপিক্যাল স্টেরয়েডও দিয়ে থাকি। এটা সময় লাগবে, এটা বলে দিতে হবে। মেলাজমা আরেকটা কমন কন্ডিশন, ছেলেদের মেয়েদের উভয়ই হয়, তবে মেয়েদের একটু বেশি হয়, মেয়েরা একটু বেশি কনসার্ন থাকে। সাধারণত 30 বছর, 40 বছর এই বয়সের মহিলাদের বেশি হয়। চিকে বেশি হয়, ব্রিজ অফ দ্য নোজে হতে পারে, ম্যান্ডিবুলার রিজিয়নে হতে পারে, ফোরহেডে হতে পারে। এটা 2টা ফর্ম, একটা হচ্ছে এপিডার্মাল এবং ডার্মাল। এপিডার্মাল যদি হয় তাহলে আমরা টপিক্যাল চিকিৎসা দিয়ে এটাকে ভালো করে ফেলতে পারি। এর কিছু ফ্যাক্টর আছে, যেমন হলো সানলাইটে গেলে বেশি হয়, ওসিপি যারা খায় তাদের বেশি হয়, অনেক সময় ফ্যামিলি হিস্ট্রি থাকে। আচ্ছা, ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হলো যে সান প্রোটেকশন, সানলাইট হচ্ছে সবচেয়ে কালপ্রিট, সান থেকে দূরে থাকতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যে অনেকগুলো টপিক্যাল প্রিপারেশন বাজারে পাওয়া যায়, যেমন হাইড্রোকুইনোন দিয়ে এটা দূর করা যায়, অথবা হাইড্রোকুইনোনের সঙ্গে একটা কম্বিনেশন পাওয়া যায় বাজারে, ট্রিপল থেরাপি বা ক্লিকম্যান থেরাপি বলা হয় এখানে। এটাতে হাইড্রোকুইনোন, ট্রিটিনয়েড এবং স্টেরয়েডের একটা কম্বিনেশন থাকে, বাজারে মেলাট্রিন, ট্রাইমেলা এরকম বিভিন্ন নামে পাওয়া যায়। প্লেন হাইড্রোকুইনোনও বাজারে পাওয়া যায়, অথবা এই হাইড্রোকুইনোন, তারপরে কোজিক অ্যাসিড, তারপরে আরো বিভিন্ন অ্যাসকর্বিক অ্যাসিড, এগুলোর কম্বিনেশন বাজারে বিভিন্ন প্রিপারেশন পাওয়া যায়, যেগুলো আমরা মেলাজমা দূর করতে পারি। এছাড়া কেমিক্যাল পিলিং করা যায়, আর যদি ডিপ হয় বা ডার্মাল হয় সেক্ষেত্রে লেজার করতে হবে, সানস্ক্রিন ইউজ করতে হবে। তবে এটা রিকার করতে পারে, যেহেতু ফ্যাক্টর আমি দূর করতে পারি না, বিশেষ করে সানলাইট থেকে তো আমি নিজেকে পুরোপুরি সরাতে পারবো না। যদি সানলাইট ফ্যাক্টর হয়, সেক্ষেত্রে চিকিৎসা একটু কন্টিনিউ করতে হবে। আচ্ছা, এখন আমরা 2টা ডিজিজ পড়বো, যে ডিজিজটা হচ্ছে ক্রনিক কিছু স্কিন ডিজিজ আছে। আমরা আসলে প্রথমে বলেছি যে সবগুলো ডিজিজ তো আমাদের পক্ষে পড়া সম্ভব না, বা সবগুলো ডিজিজ কমনও না। ক্রনিক কন্ডিশন গুলোর মধ্যে 2টা ডিজিজ আমরা একটু পড়বো। সোরিয়াসিস কমন একটা ডিজিজ। সোরিয়াসিস ডায়াগনোসিস আমরা করি যে এটা একটা নন ইনফেকশাস ইনফ্লামেটরি স্কিন কন্ডিশন, যেখানে ওয়েল ডিফাইন্ড ইরাইথেমেটাস প্লেক উইথ সিলভারি ড্রাই স্কেল। ছবি দেখেন, ইরাইথেমেটাস প্লেক, ওয়েল ডিফাইন্ড, সিলভারি হোয়াইট স্কেলিং থাকবে, ইচিং থাকে মডারেট। আচ্ছা, সাধারণত এক্সটেন্সর এক্সট্রিমিটি গুলো, বিশেষ করে নি এবং এলবোতে বেশি হয়, লাম্বোস্যাক্রাল রিজিয়নে হয়, স্কাল্পে হয়, পাম সোলে হয়, আম্বিলিকাসে হয়, এক্সটেন্সর সারফেস গুলোতে বেশি থাকে। আচ্ছা, এখানে দেখেন লাম্বোস্যাক্রাল রিজিয়নে খুব সুন্দর একটা লেশন, ইরাইথেমেটাস প্লেক, স্কেলিং, চারপাশে ছোট ছোট আরো অনেকগুলো লেশন। ইনার স্কাল্পে দেখেন স্কাল্প সোরিয়াসিস, এনারও তাই, অত ভালো বোঝা যাচ্ছে না।
তো সোরিয়াসিস ডায়াগনোসিস করি আমরা কিভাবে? ক্লিনিক্যালি। আমরা তখন যেগুলো বললাম যে টিপিক্যাল লিশন থাকবে, ইরাইথেমেটাস প্লেক থাকবে, স্কেলিং থাকবে, তারপরে হচ্ছে ওয়েল ডিফাইন্ড থাকবে, দ্বিতীয় হচ্ছে সাইট এক্সটেন্সর সারফেস গুলোতে থাকবে, তৃতীয় হচ্ছে এখানে আমরা ডায়াগনোসিস করার জন্য দুইটা ক্রাইটেরিয়া দেখি বা একটা সাইন দেখি। একটা হচ্ছে অসপিস সাইন। এখানে যে স্কেলিং গুলো হয়, স্কেলগুলো যদি আমরা ফোর্সফুল রিমুভাল করার চেষ্টা করি, তাহলে সেখান থেকে পিন পয়েন্ট ব্লিডিং পাওয়া যায়। অর্থাৎ একটা স্কেল আপনার লেগে আছে, মনে করেন এই ছবিটা দেখেন, এই যে এখানে যে স্কেল আছে, এই স্কেল থেকে একটা স্কেল যদি আপনি উঠানোর চেষ্টা করেন বা জোরে করে উঠায় দেন, স্কেল উঠাইলে এটার নিচে পিন পয়েন্ট ব্লিডিং পাওয়া যাবে। এটাকে আমরা বলি অসপিস সাইন। আর দ্বিতীয় হচ্ছে কোয়েবনার ফেনোমেনন, অর্থাৎ এই পেশেন্টটার, এটার ছবি আছে অবশ্য, এই যে সোরিয়াটিক পেশেন্টের, এটা হলো হাতের ছবি, হাতে সে কোনো কারণে স্ক্র্যাচ করছে, অর্থাৎ এটা হলো নখের দাগ, নখ দিয়ে চুলকানোর কারণে একটু ডিপ হয়ে দাগ হয়ে গেছে। এই নখের যে স্ক্র্যাচ মার্ক, এই স্ক্র্যাচ মার্কের জায়গায় সোরিয়াটিক লিশন ডেভেলপ করছে। অর্থাৎ এই পেশেন্টের শরীরে কোনো কারণে যদি কেটে যায়, সামান্য ইনজুরি হয়, ওই ইনজুরির জায়গাটাতে সোরিয়াটিক লিশন ডেভেলপ করবে। এটাকে আমরা বলে থাকি কোয়েবনার ফেনোমেনন। অর্থাৎ কোনো একটা কাট ইনজুরির জায়গাটা হিল হওয়ার সময় সোরিয়াটিক লিশন ডেভেলপ করবে। আচ্ছা, এছাড়া এখানে নেল চেঞ্জ পাওয়া যায়, নেলে পিটিং থাকে, এটা কমন, আর বাকিগুলো আপনারা চিনতে পারবেন না। মিউকাস মেমব্রেন ইনভলভমেন্ট অত বেশি থাকে না। বোনস অ্যান্ড জয়েন্টস ইনভলভমেন্ট হয় যদি দীর্ঘদিন ধরে সোরিয়াসিসে ভোগে, বিশেষ করে 10 বছর বা তার বেশি হয় ইউজুয়ালি। সেক্ষেত্রে সেরোনেগেটিভ HLA B27 পজিটিভ আর্থ্রাইটিস হয় বিভিন্ন প্যাটার্নে, এটাকে আমরা সোরিয়াটিক আর্থ্রাইটিস বলে থাকি। নেল পিটিংটা দেখেন, যদিও এটা হলো ছবির মতো সুন্দর, এত সুন্দর আমাদের পেশেন্টদের থাকে না। অনেকগুলো টাইপ আছে, আমরা এতক্ষণ পড়লাম ক্লাসিক্যাল টাইপ। কিছু ড্রাগ আছে যেগুলো সোরিয়াসিসকে অ্যাগ্রাভেট করে, বিশেষ করে প্রথম চারটা মনে রাখবেন। বিটা ব্লকার আমরা কমনলি ইউজ করে থাকি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কমনলি ইউজ করে থাকি, টার্মিনাফিন কমনলি ইউজ করি এবং অ্যান্টিম্যালেরিয়াল। এই চারটা ড্রাগ সোরিয়াসিসকে অ্যাগ্রাভেট করে, সুতরাং আমরা সোরিয়াটিক পেশেন্টকে দেব না। সর্বশেষ হচ্ছে সোরিয়াটিক পেশেন্টকে আমরা সিস্টেমিক স্টেরয়েড দিব না। সোরিয়াসিস পেশেন্টকে সিস্টেমিক স্টেরয়েড দেওয়া কন্ট্রাইন্ডিকেটেড, দেওয়া যাবে না। আচ্ছা, ডায়াগনোসিস করব আমরা টিপিক্যাল, এগুলো আমরা বলে ফেলেছি অলরেডি। সর্বশেষ আমরা হিস্টোপ্যাথোলজি করতে পারি। হিস্টোপ্যাথোলজি করলে, স্কিন বায়োপসি করে হিস্টোপ্যাথোলজি করলে টিপিক্যাল আমরা ফিচার পাবো। আচ্ছা, গাটের সোরিয়াসিসে একটু স্পেশালিটি আছে যে লিশনগুলো রেইন ড্রপ বা ওয়াটার ড্রপ একই সাইজের হয়, বাচ্চাদের বেশি হয়, তবে এটা খুব ভালো, এটা হলো কিউরেবল। আচ্ছা, ট্রিটমেন্ট হচ্ছে, আমরা এবার ট্রিটমেন্টে চলে আসি। সোরিয়াসিসের ট্রিটমেন্ট, সোরিয়াসিস হচ্ছে একটা ক্রনিক কন্ডিশন, আমরা আগেই বলেছি এটা পুরোপুরি ভালো হবে না, এটা চিকিৎসা করে কন্ট্রোল করে রাখতে হবে। তো চিকিৎসার অপশন হলো অনেকগুলো। প্রথমে যদি লিশন কম থাকে আমরা টপিক্যাল চিকিৎসা দিয়েই ভালো করতে পারি। টপিক্যাল চিকিৎসার মধ্যে আমরা টপিক্যাল স্টেরয়েড দিব, পটেন্ট টপিক্যাল স্টেরয়েড, অথবা স্টেরয়েড প্লাস স্যালিসিলিক অ্যাসিডের কম্বিনেশন। দ্বিতীয় হচ্ছে অ্যান্টিহিস্টামিন, তৃতীয় হচ্ছে ইমোলিয়েন্ট, ইমোলিয়েন্ট ব্যবহার করতে হবে, বা ক্যারাটোলাইটিক স্যালিসিলিক অ্যাসিড। এখন বাজারে অনেকগুলো কম্বিনেশন পাওয়া যায়, যেমন স্টেরয়েড প্লাস স্যালিসিলিক অ্যাসিডের কম্বিনেশন, যেমন ক্লোসালিক অয়েনমেন্ট, টপিক্লো এস, ডার্মাসল প্লাস অয়েনমেন্ট, অর্থাৎ স্টেরয়েড প্লাস স্যালিসিলিক অ্যাসিডের কম্বিনেশন গুলো এখানে ভালো কাজ করে। এর সঙ্গে ইমোলিয়েন্ট দিব আর টার শ্যাম্পু দিতে পারি। যদি লিশন এর বডি সারফেস এরিয়া বেশি ইনভলভ করে, তাহলে আমরা এখানে সিস্টেমিক মিথোট্রিক্সেট দিতে পারি, সিস্টেমিক মিথোট্রিক্সেট। আচ্ছা, এই যে ট্রিটমেন্ট অপশনগুলো আমি এখানে দিয়েছি। তাহলে সোরিয়াসিস চিকিৎসা হলো টপিক্যাল পটেন্ট স্টেরয়েড, কিন্তু সিস্টেমিক স্টেরয়েড দেওয়া যাবে না, সিস্টেমিক স্টেরয়েড কন্ট্রাইন্ডিকেটেড। সিস্টেমিকের মধ্যে আমরা পুভা দিতে পারি, মিথোট্রিক্সেট দিতে পারি, আমরা এটা আগেই বলেছি। আর বর্তমানে বায়োলজিক্স দেওয়া হয়, বায়োলজিক্স। আচ্ছা, এরপরে আমাদের আজকের সর্বশেষ ডিজিজ হচ্ছে লাইকেন প্লানাস। লাইকেন প্লানাসের আমরা একটা ছবি দেখে আসি। লাইকেন প্লানাসকে আমরা ডায়াগনোসিস করি
এই যে ভায়োলেসিয়াস কালার দেখে, এটা মনে রাখবেন যে ভায়োলেসিয়াস কালার দেখে। তাহলে এখানে কি হবে? ফ্ল্যাট টপড ভায়োলেসিয়াস অর পার্পল কালারের প্যাপিউল হবে, ফ্ল্যাট টপড হবে, অর্থাৎ এর মাথাটা ফ্ল্যাট হবে, কোনো স্কেল থাকে না বা খুব সামান্য স্কেল থাকে। তবে এখানে সিভিয়ার প্রোয়েটাস থাকে, সিভিয়ার। সোরিয়াসিসে প্রোয়েটাস থাকে মডারেট অর মাইল্ড। এখানেও কোয়েবনারাইজেশন পজিটিভ থাকে। আর সাইডটা দেখেন, এখানকার সাইডটা হলো ফ্লেক্সর, ফ্লেক্সর রিস্ট এবং ফ্লেক্সর অ্যাঙ্কেল। ওখানে ছিল এক্সটেন্সর, এখানে হচ্ছে ফ্লেক্সর। এছাড়া ওরাল মিউকোসা এবং জেনিটালিয়াতে হতে পারে। রিস্টের ফ্লেক্সর, অ্যাঙ্কেলের ফ্লেক্সর। আমাদের দেশের স্কিনে এই কালার পাওয়া যায়, পুরোপুরি ভায়োলেসিয়াস পাওয়া যায় না। এটা দেখেন রিস্টের ফ্লেক্সর, মানে ফোর আর্মের ফ্লেক্সর। এটা হচ্ছে আর্মের ফ্লেক্সর, এটা হচ্ছে ফোর আর্মের ফ্লেক্সর বা ফ্লেক্সর রিস্ট। আচ্ছা, এটা হলো পায়ের ফ্লেক্সর। আচ্ছা, অনেক সময় পায়ের তলাতেও হতে পারে। এটা হলো বডিতে। ওরাল মিউকোসাতে যে লিশনটা পাওয়া যায় সেটা দেখতে এরকম পাওয়া যায়, রেটিকুলেটেড, হোয়াইটিশ বা কিছুটা ভায়োলেসিয়াস। নেইলে কিছু চেঞ্জ পাওয়া যায় এরকম। এখানকার চিকিৎসা হলো পটেন্ট টপিক্যাল স্টেরয়েড। তবে এইখানে লাইকেন প্লানাসে সিস্টেমিক স্টেরয়েড আমরা কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করি। তাহলে দেখেন ডায়াগনোসিসটা কত গুরুত্বপূর্ণ, যে সোরিয়াসিসের পেশেন্টকে আপনি কোনোভাবেই সিস্টেমিক স্টেরয়েড দিতে পারবেন না। সিস্টেমিক স্টেরয়েড দেওয়া মানে পেশেন্টের আপনি ক্ষতি করলেন। সোরিয়াসিসের পেশেন্টকে যদি সিস্টেমিক স্টেরয়েড দেন, তাহলে এই স্টেরয়েডটা যখন আপনি উইথড্র করবেন তখন তার একটা সিভিয়ার সোরিয়াসিস হবে, যেটাকে আমরা বলি পাস্টুলার সোরিয়াসিস, যেটা একটা লাইফ থ্রেটেনিং ইমার্জেন্সি কন্ডিশন। তাহলে কোনোভাবেই আমরা সোরিয়াসিস পেশেন্টকে সিস্টেমিক স্টেরয়েড দিতে পারবো না। তবে লাইকেন প্লানাসের পেশেন্টকে আমরা টপিক্যাল স্টেরয়েডের পাশাপাশি প্রয়োজন হলে সিস্টেমিক স্টেরয়েড দিই। এছাড়া এখানেও আমরা ডিজিজ মডিফাইং ড্রাগ হিসেবে মিথোট্রিক্সেট, তারপর রেটিনয়েডস, এগুলো আমরা দিতে পারি। অ্যান্টিহিস্টামিন দিতে হবে একটু মজবুত, কারণ এখানে ইচিংটা থাকে সিভিয়ার। তাহলে এই হলো আমাদের আজকের টপিকস। আমি প্রথমে বলেছি যে আসলে সবগুলো হয়তো আপনাদের মনে আরো অনেক কিছু থাকতে পারে, কিন্তু সবগুলো ডিজিজ বলা এত স্বল্প সময়ের জন্য সম্ভব না। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে সব ডিটেলস এ আলোচনা করার জন্য, এত ব্যস্ততার মাঝেও আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের সাথে ফেসবুকে এবং জুমে অনেকেই যুক্ত আছেন, তারা অনেকে প্রশ্ন করেছেন, তবে আমি দেখেছি বেশিরভাগ প্রশ্নেরই উত্তর স্যার আগেই দিয়েছে স্যারের বক্তব্যের মাঝে। সময় স্বল্পতার কারণে সব প্রশ্ন দিতে পারছি না। একজন প্রশ্ন করেছে ইসরাত জাহান, যে আমাদের যে সার্কেল হয়, ব্ল্যাক সার্কেল হয়, এটা কি কারণে হয় আর এটা রিমুভ করার কোনো উপায় আছে কিনা? ব্ল্যাক সার্কেল মানে চোখের চারপাশে যে কালো দাগ, সেটা? জি স্যার। ও আচ্ছা, এটাকে আমরা বলে থাকি ডার্ক আই সার্কেল। হ্যাঁ, মানে ডার্ক আই সার্কেল। হ্যাঁ, এটার জন্য বাজারে কিছু ওষুধ পাওয়া যায়। প্রথমে একটু এক্সক্লুড করে নিতে হবে যে তার পিছনে আন্ডারলাইং কোনো ডিজিজ আছে কিনা। অনেক সময় দেখা যায় যে তার ইয়ে থাকতে পারে, ভিশন প্রবলেম থাকতে পারে, তার ইনসোমনিয়া বা ডিপ্রেশন থাকতে পারে। তো এইগুলো আন্ডারলাইং কজ এক্সক্লুড করে নিতে হবে। যদি এগুলো কজ না থাকে, অনেক ক্ষেত্রে অনেকের এটা ফ্যামিলিয়াল হয়। ফ্যামিলিয়াল ক্ষেত্রে আবার চিকিৎসা দেয়া কঠিন। তবে এগুলো যদি না থাকে তাহলে আমরা চিকিৎসা করি এবং মোটামুটি ভালো রেজাল্ট। তো এইগুলোর ক্ষেত্রে বাজারে কিছু প্রিপারেশন পাওয়া যায়। যেমন হচ্ছে আমরা দিয়ে থাকি নিওটন আইএস নামে এরকম একটা প্রিপারেশন আছে। বা ডিইউই আই কন্ট্রোল জেল, এরকম প্রিপারেশন বাজারে পাওয়া যায়। এগুলো ব্যবহার করতে হয় দিনে ২ বার করে ৩ মাস। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যায়।
আশা করছি প্রশ্নকর্তা তার উত্তর পেয়ে গেছে। আরো অনেকে প্রশ্ন করেছিল, সময় স্বল্পতার কারণে নিতে পারছি না। ইসরাত জাহান স্যারকে থ্যাংক ইউ জানিয়েছে, আরো অনেকেই দেখছি স্যারকে থ্যাংক ইউ জানিয়েছে। ইনফরমেটিভ সেশন, নাইস সেশন, বিভিন্ন কমেন্ট করেছে, তাদের সকলকেই ধন্যবাদ। স্যারকেও অসংখ্য ধন্যবাদ ব্যস্ততার মাঝে আমাদের সময় দেওয়ার জন্য, এত সুন্দরভাবে এই সেশনটা আমাদের সামনে পরিচালনা করার জন্য। তো আজকে এই পর্যন্তই। আহ আরো কারো কোনো প্রশ্ন মনে হচ্ছে নেই, কেউ তো কিছু বলছে না, তো আজকে এই পর্যন্তই। আজকে স্যারকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের সেশনটি আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, জেনেসিস এর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। আস- আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।